আমি আফরোজা নাজনীন সুমি, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সারা বাংলা স্বাস্থ্যসেবা ফোরামের নিয়মিত অনুষ্ঠান বন্ধু ডাক্তারে। আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো। আজকের বিষয়টা আমাদের শিশুদের রোগ জিজ্ঞাসা ও সমাধান। আর এই বিষয়ে কথা বলার জন্য আমাদের মাঝে উপস্থিত আছে আমাদের দুজন বন্ধু ডাক্তার, ডাক্তার কাজী মোহাম্মদ নুরুল ফেরদৌস, সহযোগী অধ্যাপক, ঢাকা শিশু হাসপাতাল, আর একজন বন্ধু ডাক্তার জাকিয়া নাহার সুমি, অ্যাসোসিয়েট প্রফেসর, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ। তোমাদের দুজনকে স্বাগত জানাচ্ছি বন্ধু ডাক্তারে। আজকে আমার কিন্তু খুব মজা লাগছে, দুই সুমি মিলে আমরা আজকে অনুষ্ঠানটা করবো। প্রথমে সুমির কাছে যাই। সুমি, কেমন লাগছে তোমার? আমারও খুব মজা লাগছে। আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি যারা আয়োজকদেরকে, যারা এই আয়োজনটা করেছে। আর আমি অনেকের কাছ থেকে শুনেছি যে এরকম একটা আমাদের বন্ধু ফোরামের মধ্যে এরকম একটা অনুষ্ঠান হয়, আমাকে বলা হয়েছে। সুতরাং আমি ধন্যবাদ জানাচ্ছি আয়োজকদের, সাথে আমার উপস্থাপককেও আমি ধন্যবাদ জানাচ্ছি আমাকে এরকম ভাবে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। আর আমার মনে হচ্ছে আমি একটু বেশ এক্সাইটেড ফিল করছি যে বন্ধুদের মধ্যে অনেকদিন পর, অনেককে চিনি না, জানি না, অনেকে হয়তো নানি দাদি, কেমন লাগলো কথা বলতে, এক্সপেরিয়েন্সটা নিতে আমার ভালোই লাগছে। আসলে এটা আমাদের সারা বাংলার একটা আয়োজন, সারা বাংলা স্বাস্থ্যসেবা ফোরামের, এবং এটা আসলে আমার কাছে মনে হয় আমরা অনেককে চিনতাম না, কিন্তু এই স্বাস্থ্যসেবা ফোরামের মাধ্যমে আমাদের কিন্তু সবাই সবার সাথে যুক্ত হচ্ছে, এবং যে যার সমস্যা আমরা বন্ধুদের সাথে শেয়ার করতে পারছি, সমাধান পাচ্ছি। তো তুমি কি মনে করো রুমি নামেই ডাকি, এত বড় নাম না বলে, কেমন লাগছে তোমার আমাদের সাথে যুক্ত হয়ে? আমার খুব ভালো লাগতেছে। আমি আসলে ফর্মাল কথা বলবো, ওইভাবে ইয়ে করে বলবো না। তো সারা বাংলা 88 যখন শুরু হয় তখন থেকেই আমি দেখতেছি এর কার্যক্রম। সবচেয়ে ভালো লাগছে যে না, আমাদের প্রফেশন, বিশেষ করে ডাক্তাররা যে এরকম একটা প্রোগ্রাম করতে যেতেছে, এবং এছাড়াও যে বিভিন্ন সবার সাথে সবার কমিউনিকেশন, যে আমরা তো সারা বাংলা 88 এর হাজার হাজার সদস্য, তার মধ্যে ডাক্তার হলো একটা পার্সেন্টেজ, যে আমরা যে বাকি বন্ধু বান্ধবদের উপকারের জন্য কিছু একটা করতে পারতেছি, এটাই অনেকটা আনন্দের ব্যাপার। আর তো আজকের এই প্রোগ্রামটা আসলে অনেক আগে থেকেই সাগর, কামরান, বিপু সহ অনেকেই বলতেছে যে প্রোগ্রাম করার জন্য। আমি আসলে সময় দিতে পারতেছিলাম না, অথবা একটু ভয়ও লাগতেছিল, কারণ এই ধরনের লাইভ প্রোগ্রাম আমি আগে করিনি। তো আজকে আসতে পেরে আমার কাছে খুব ভালো লাগতেছে। বিশেষ করে দুইজন সুমি আছে, হ্যাঁ, ওদের সাথে তো এক সুমির সাথে তো আমার ক্লাসমেট, আর আরেক সুমির সাথে পরিচয় হলো। এই তো ভালো লাগে। আসলে ভয়ের কিচ্ছু নাই, কারণ আমরা এখানে আড্ডা দিব, কিন্তু আড্ডার মধ্যে থেকে আমাদের বন্ধুদের জন্য আমরা কিছু হয়তো ওদের অনেক জিজ্ঞাসা থাকতে পারে, তাদের সেই সমস্যাগুলোর একটু সমাধান করব। শিশুদের রোগ জিজ্ঞাসা যখন তখন আসলে প্রথমেই চলে আসে নবজাতকের কথা। তো আমি সুমির কাছে জানতে চাই যে নবজাতক বলতে আমরা কাদেরকে বুঝবো? নবজাতক কারা? নবজাতক বলতে আমরা আসলে বুঝি একদম জন্ম থেকে শুরু হয় একটা, আমার অপরচুনিটি এই ফিল্ডে কাজ করার। একদম জন্ম থেকে শুরু করে প্রথম 28 দিন পর্যন্ত যে সমস্ত শিশু, তাদেরকে আমরা সাধারণত নবজাতক বলে থাকি। ভালোই লাগে নবজাতকে। অনেকেই আমার কাছে মনে হয় অনেকেই নবজাতক এক্সপেরিয়েন্স অনেকেরই আছে। কিছু সমস্যা নিয়ে হয়তো আমরা এখন কথা বলতে পারবো। না, আসলে যে সমস্যার কথা যেটা বললাম, যে জন্মের পর শিশু সুস্থ কিনা, এটা আমরা কিভাবে বুঝবো? নতুন কোনো মা সে কিভাবে বুঝবে যে বাচ্চা সুস্থ? আসলে এটা খুব বড় একটা জিনিস, যে যখন একজন মা ফার্স্ট টাইম বিশেষ করে মা হয়, তখন কিন্তু নবজাতক নিয়ে তার অনেক ধরনের কৌতূহল, প্লাস অনেক ধরনের এংজাইটি কাজ করে। অনেক ধরনের আমার বাচ্চাটা সুস্থ কিনা, সবচেয়ে প্রথমেই যেটা জানতে চাই যে আমার শিশুটা সুস্থ কিনা। কিভাবে বুঝবো যে আমরা একটা শিশু সুস্থ? এমনি যদি বলি জন্মের সাথে সাথে একটা শিশু সুস্থ কিনা, তাহলে আমরা বেশিরভাগ সময় যেটা বলি যে বেশিরভাগ শিশু, প্রায় 80 থেকে 90% শিশুই কিন্তু জন্মের পর কান্না করে। এই যে জন্মের পর কান্না করা, এটি কিন্তু একটা সুস্থতার লক্ষণ। এবং তার পরবর্তীতে আমরা দেখি যে জন্মের পরে যে শিশুটি কান্না করেছে, পরবর্তীতে দেখা যায় যে সেই শিশুটি ঠিক মতো শ্বাস নিতে পারছে কিনা। ঠিক মতো শ্বাস নিতে পারা বলতে আমরা বুঝি যে নীরবে এবং নিয়মিত। তার অনেক সময় শিশুদের হয়, যে শিশুদের শ্বাসকষ্ট থাকে, তারা অনেক সময় জন্মের সাথে সাথে ভালোভাবে শ্বাস নেয় না, অথবা শ্বাসের সাথে একটা শব্দ হয়। যাদের কিনা শ্বাসের সাথে শব্দ হচ্ছে, সেই শিশুটি কিন্তু স্বাভাবিক না। সুতরাং যে শিশুটি কান্না করলো জন্মের সাথে সাথে, এবং সে সুন্দর স্বাভাবিকভাবে নীরবে নিয়মিত কোনো ধরনের এক্সট্রা সাউন্ড ছাড়া শ্বাস নিচ্ছে, সাথে তার গায়ের রংটা গোলাপি,
এবং সে ঠিক মতো মায়ের বুকের দুধ খেতে পারছে, তাহলে বুঝবো যে এই শিশুটি হচ্ছে স্বাভাবিক শিশু। এবং যদি সাথে আমরা হচ্ছে যে বলি অ্যাপারেন্ট, মানে হচ্ছে আমরা জাস্ট দেখেই চটজলদি হয়তো আমরা দেখেই যদি বলি যে তার কোনো ধরনের জন্মগত ত্রুটি দেখা যাচ্ছে না, গায়ের রংটা গোলাপি আছে, হয়তো কখনো কখনো একদম জন্মের পরপরই ঠান্ডা হয়ে থাকার জন্য হাত পা একটু নীল হতে পারে, কিন্তু আর সব জায়গায় যদি গোলাপি থাকে, সাথে হচ্ছে কোনো ধরনের জন্মগত ত্রুটি যদি আমরা না দেখি, প্রাথমিক অবস্থায় কেন বললাম অ্যাপারেন্ট কথাটা, অনেক সময় হয় হচ্ছে যে কিছু কিছু হার্টের সমস্যা থাকে যেটা কিন্তু আমরা বাহির থেকে দেখতে পারি না, কিছু কিছু পেটের ভিতরে সমস্যা থাকতে পারে, সেজন্য আমরা বলি যেটা আমরা বাহির থেকে দৃষ্টি দিয়ে দেখতে পারি সেটাকে বলছি যে এরকম যদি মনে হয় যে কোনো জন্মগত ত্রুটি নেই, তাহলে সেই শিশুটি হচ্ছে স্বাভাবিক। তোমাকে অনেক ধন্যবাদ, কারণ খুব সুন্দর করে গুছিয়ে বললে। আমি এখন রবির কাছে জানতে চাই যে জন্মগত ত্রুটির কথা বলবো, তুমি কি ধরনের পাও বাচ্চাদের মধ্যে জন্মগত ত্রুটি নিয়ে জন্ম নেয় বাচ্চারা? আচ্ছা, যে আজকের প্রোগ্রামটা শিশু রোগ নিয়ে হচ্ছে, তবে আমি এটা আরো জানাইতেছি যে সুমি যেমন নবজাতক বিশেষজ্ঞ, আমিও কিন্তু কাজ করতেছি নবজাতক সার্জারি বিভাগে, স্পেশালিস্ট, হ্যাঁ সাব স্পেশালিস্ট আমার সেটা, যে বাচ্চাদের নবজাতক বাচ্চাদের যেসব সার্জারির কেস ওগুলা নিয়ে আমি ডিল করি। সুমি যে বললো যে প্রথমে শ্বাসকষ্ট, যে একটা বাচ্চা জন্মর পরে যে সে কান্নাকাটি করলো কিনা ঠিক মতো, এটা হলো প্রথম কথা। এরপরে স্বাভাবিকভাবে সে শ্বাস নিতে পারতেছে কিনা, এটাও কথা। তো প্রথমে জন্মগত সমস্যার কথা যে কথাটা বলতেছি, যে অনেক বাচ্চা দেখা যায় যে জন্মের পরে ঠিকভাবে শ্বাস নিতে পারতেছে না। এটার সাথে যেমন মেডিকেল কিছু কজ আছে, সার্জিক্যালও কিছু কজ করতেছে। সার্জিক্যাল কজ যেমন অনেক সময় যে বাচ্চাদের আমরা জানি যে শ্বাস নেওয়ার প্রধান অঙ্গটা হলো সেটা ডায়াফ্রাম, বুক এবং পেটের মাঝখানে একটা পর্দা। অনেক সময় দেখা যায় যে এই পর্দাটার মাঝখানে ঠিক মতো হয় না, যে পেটের ইন্টেস্টাইন বুকের মধ্যে চলে যায়, এইসব বাচ্চা ঠিকভাবে শ্বাস নিতে পারে না। আবার অনেক বাচ্চা যে দেখা যায় যে মুখ দিয়ে ফেনা আসতেছে বা জন্মের পরে, হ্যাঁ ওরা মানে শ্বাস নিতে যাওয়ার পরে এটা নীল হয়ে যাইতেছে, এগুলাও জন্মগত কিছু ত্রুটি, এগুলো একটু মানে খুব ইয়াতে। তো অ্যাপারেন্টলি সুমি যেটা কথা বললো যে তার ঠিক বাচ্চা সুস্থ আছে কিনা, শ্বাস নেওয়ার ব্যাপার, তারপরে খাওয়ার ব্যাপার, এছাড়া আমরা প্রথমেই কিন্তু দেখতে হবে যে বাচ্চাটাকে জন্মের পর যে তার কয়েকটা জিনিস, যে চোখের দেখা যে ঠিকভাবে আনা, সেটা কি যে তার বাহ্যিক কোনো ত্রুটি, এই যে আমরা যে ডায়াফ্রামের কথা বললাম কি খাদ্যনালীর কথা বললাম, এগুলোর সাথে আমি অ্যাড করতে চাই অনেক বাচ্চা যেমন তার পায়ুপথ তৈরি হয় না, এটা খুব আনকমন না, কমন একটা ব্যাপার। আমরা বলি যে অ্যানোরেক্টাল ম্যালফরমেশন, মানে অথবা আগে বলে যে ইমপারফোরেট অ্যানাস। তো আমি এই প্রসঙ্গে বলতে চাইছি যে এখানে দেখা যায় যে অনেক হসপিটালে যে বাচ্চা জন্মগ্রহণ করলো অথবা বাসায় জন্মগ্রহণ করলো, যে বাচ্চাকে দুধ খাওয়াইছে ঠিক মতো, শ্বাসকষ্ট নিতে হচ্ছে না, সবকিছু ঠিক আছে, কিন্তু বাচ্চা যে পেশাব করতেছে কিনা পায়খানা করতেছে কিনা এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। একটা বাচ্চা জন্মের সাধারণত আমরা বলি যে 85% বাচ্চা জন্মের 24 ঘন্টার মধ্যে পায়খানা করবে, এবং আরো এই 15% বাচ্চা জন্মের 48 থেকে 72 ঘন্টার মধ্যে পায়খানা করবে। যখন একটা বাচ্চা তার জন্মের পরে পায়খানা করতেছে না, তাকে আমাদের সবার আগে চেক করতে হবে যে তার, অথবা প্রথমে জন্মের পরেই দেখতে হবে তার অ্যানাসটা আছে কিনা ঠিক মতো। হ্যাঁ, কারণ আমরা কিন্তু চোখ দেই যে সবার আগে বাচ্চা যখন দুনিয়ায় চলে আসে, তখন আমরা দেখি যে বাচ্চাটা ছেলে না মেয়ে, এইটা দেখতে হলে আমাদের নিচের দিকে চোখ যায়, তার পেনিস স্কটাম এগুলো ঠিক আছে কিনা এটা দেখতেছি, এই এতটুকুই, কিন্তু তার অ্যানাস আছে কিনা ঠিক মতো এটা কিন্তু আমরা দেখি না। এটা যদি প্রথমেই আমরা দেখি যে না তার বায়ুপথ ঠিক মতো আছে কিনা, আমরা একটু সুনিশ্চিত থাকতে পারি। বাচ্চারা যখন এখন ইয়াতে কোনো হসপিটালে জন্ম নেয়, তখন নবজাতক বিশেষজ্ঞরা, সার্জনরা, মেডিসিন যারা আছে, তারা কি করে যে একটা নল দিয়ে এটা তখন একটা তার মুখের মধ্যে আগে ইন্ট্রোডিউস করে। কেন? যে ওই যে তার একটা জন্মগত ত্রুটি থাকে যে খাদ্যনালীটা ইনকমপ্লিট, অথবা মুখের মধ্যে যে সাকশন দেয়, যে বাচ্চা যখন জন্ম নেয় মায়ের পেটে যেই আমরা অ্যামনিয়ন বলি যে পানি থাকে, সেই পানি মুখের মধ্যে চলে যায়, শ্বাস ফুসফুসে চলে যায়, ওগুলা সাকশন দেওয়ার জন্য ও একটা টিউব দেয়, টিউব দিয়ে ওইগুলো সাকশন নিয়ে আসে। এই টিউবটাই আমরা বলি যে না এটা একটু খাদ্যনালীর ভিতরে দিয়ে
পাস করা যায়। এটা যদি 8 থেকে 10 সেন্টিমিটার কি অ্যাভাব যে চলে যায়, তাহলে আমরা এক্সক্লুড করতে পারি যে খাদ্যনালীতে কোনো সমস্যা নেই। যদি যেসব বাচ্চার খাদ্যনালীতে সমস্যা থাকে সেসবটাকে কিন্তু খাওয়ানো যাবে না। কি হবে তখন, ওই দুধটা চলে যাবে ফুসফুসে, বড় ধরনের সমস্যা হবে। আচ্ছা, গেল বাচ্চার খাদ্যনালীতে, টিউবটা সুন্দরভাবে দেওয়া যায়। এই টিউবটাই পরে আমরা কি করব, যে অ্যানাসটা দেখবো, অ্যানাসটা দেখে যে ওইখানে ইন্ট্রোডিউস করবো যে তার অ্যানাসটা ঠিক মতো আছে কি। এই দুইটা থাকলে মোটামুটি আমরা বলি যে না, এখন বাচ্চাটা ঠিক আছে। এছাড়া এই 24 ঘন্টার মধ্যে পায়খানা না করার আরো একটা কারণ থাকে, যেটা হলো যে কমন বলি যে হার্টসপাং ডিজিজ বলে একটা রোগ আছে, যেটার জন্য যে আমাদের যখন ডেভেলপমেন্ট হয়, যে ব্রেনের থেকে যে কিছু নার্ভ নেমে আসে, প্রত্যেকটা আল্লাহ তাআলা তো প্রত্যেকটা অঙ্গের কাজ দিয়ে দিছে, যে মুখের থেকে শুরু করে পায়ুপথ পর্যন্ত প্রত্যেকটা কাজ। যে দেখা যায় যে অনেক বাচ্চার যে পায়ুপথ পর্যন্ত তার নার্ভ গুলো যায় না, যেটা কি করে যে তার মুভমেন্টে, স্টুল মুভমেন্টে হেল্প করে। যার কারণে যদি ওইটা ঠিক মতো না যায়, তখন হয় যে পায়খানাটা হয় না বাচ্চার। আমরা 24 ঘন্টা পর্যন্ত ওয়েট করি, যদি না হয় তাহলে আমাদের আরো কিছু চিন্তা ভাবনা থাকে যে এটা ঠিক মতো হচ্ছে না কেন, যদি স্বাভাবিকভাবে অনেক সময় করে না। তো আরো নবজাতকের এইগুলাই বেশি আছে। এছাড়া আরো আমরা আস্তে আস্তে স্পেসিফিক ভাবে অন্যদিকে যাব। তো এইটুকুই বলতে অনেক চাই আর কি। ধন্যবাদ। মানে 2 বাচ্চার মা হয়ে গেছি, কিন্তু এত যে কিছু যে হতে পারে এটা কিন্তু না জেনেই হয়ে গেছি, না জানি না আমরা হ্যাঁ, যেরকম সমস্যাগুলো হতে পারে। তো এখন আমি যারা আমাদের বান্ধবীদের মধ্যে, যাদের বা বন্ধুদের মধ্যে যাদের আসলে ছোট বাচ্চা নাই, অনেকের হয়তো নাতি নাতনি আছে, আমার মনে হয় তারা এই জিনিসগুলো খেয়াল করবে। আর সুমির কাছে আমি জানতে চাই একটা জিনিস, যে এটা তো হলো ম্যাচিউর বেবি, যারা একদম মানে ঠিকভাবে জন্ম নিয়েছে, কিন্তু প্রি ম্যাচিউর বাচ্চাদের ক্ষেত্রে কি কি সমস্যা হয়? প্রি ম্যাচিউর তো অনেক বাচ্চাই জন্ম নেয়, তাদের সমস্যাগুলো যদি একটু বল। থ্যাংক ইউ সুমি। আমি তার আগে একটু ত্রুটির ব্যাপারে, জন্মগত ত্রুটির ব্যাপারে একটু বলতে চাচ্ছি যে কিছু কিছু জিনিস হচ্ছে সহজেই কিন্তু আমরা চোখে দেখতে পারি, বাহ্যিক ত্রুটি যেগুলো, এবং যেগুলো হচ্ছে সহজেই চিকিৎসা করা যায়। যেটা হচ্ছে তালু কাটা, ঠোঁট কাটা, আরেকটা থাকে হচ্ছে পা বাঁকা। এই জিনিসগুলো কিন্তু সহজে যে কোনো মানুষ, হ্যাঁ, কোরালি যে বাচ্চা। মানুষ বোঝে না সে মানুষও কিন্তু বলতে পারবে যে হ্যাঁ এটা একটা ত্রুটি, এবং হুম, এটার খুব সুন্দর কিন্তু চিকিৎসা আছে এখন। এটা এখন হচ্ছে এগুলো আমরা নিয়ে সুমি আমরা আস্তে আস্তে পরের দিকে আচ্ছা আচ্ছা করবো। এই জন্যই আমি আসলে এগুলো সামনে প্রথমে এটা নিয়ে না, আলোচনা। আমি আগে একটু প্রিম্যাচিউরটা তাহলে জানতে চাই, সেটা একটু বলো। প্রিম্যাচিউর বাচ্চাদের কি ধরনের প্রিম্যাচিউর আমরা সমস্যা হয়? আমরা একটু প্রথমে দেখেছি প্রিম্যাচিউর কারা আসলে। প্রিম্যাচিউর বলতে আমরা যারা বুঝি যে, আমরা বুঝি যে অপরিণত শিশু। কাদেরকে আমরা পরিণত শিশু বলছি? সাধারণত আমরা হিসাব করি যে সাত মাসে জন্ম নিলে, বা 7 মাসে জন্ম, সরি, এটা হচ্ছে 37, মানে 37 সপ্তাহের পরে যে শিশুটা জন্ম নেয় তাকে কিন্তু আমরা বলছি পরিণত শিশু। যদি কোনো শিশু 37 সপ্তাহের পূর্বে জন্মগ্রহণ করে, তাহলে সে হচ্ছে অপরিণত, যেটাকে আমরা বলছি হচ্ছে প্রিম্যাচিউর। এবং সেই সাথে প্রিম্যাচিউর সাথে সাথে কিন্তু আসে হচ্ছে স্বল্প জন্ম ওজন। আমরা একটা শিশুর, নবজাতকের স্বাভাবিক জন্ম ওজন ধরেই নেই যে 2500 গ্রামের উপরে হতে হবে। যদি কোনো শিশুর জন্ম ওজন 2500 গ্রামের কম হয়, তাহলে সে হচ্ছে স্বল্প জন্ম ওজন। এই যে শিশুগুলো হচ্ছে আসলে হচ্ছে অপরিণত বয়সে এবং স্বল্প জন্ম ওজন নিয়ে জন্মগ্রহণ করছে, তাদের মধ্যে আসলে হচ্ছে নানাবিধ সমস্যা দেখা যায়। একদম প্রথমেই যদি বলি, জন্মের পরপরই কি কি সমস্যা হতে পারে। জন্মের পরপর বেশিরভাগ সময় আমাদের খুব মানে আমরা খুব বেশি যেটা জানি যে খুব জন্মের পরপরই শিশুদের শ্বাসকষ্ট। আমরা দেখি যে প্রিম্যাচুরিটির সাথে শ্বাসকষ্টের একটা খুব ভালো সম্পর্ক আছে, যেটাকে আমরা বলি যে রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম। এটা কিন্তু খুব মানে এবং এই সমস্ত শিশুদের সবসময় খুব বেশি পরিচর্যার দরকার হয়। এছাড়াও অল্প করে যদি বলি, এটা হচ্ছে বেশি সিরিয়াস মানে প্রবলেম প্রিম্যাচুর। এছাড়া যদি বলি যে প্রিম্যাচুর আছে, তাদের হচ্ছে কি ধরনের খুব অল্প, খুব সিরিয়াস না হলেও হতে পারে, যেমন হতে পারে যে তার খাওয়ার সমস্যা হতে পারে। যেহেতু পরিণত একদম সৃষ্টিগত ভাবেই মানুষ কিন্তু একটা সময়ে দেখা যায় সবকিছু তার হচ্ছে ম্যাচিউরিটি আসে। যেহেতু সে আগে জন্মগ্রহণ করে, সুতরাং তার সেই ম্যাচিউরিটি আসে না, যার জন্য দেখা যায় যে সেই মানে প্রিম্যাচিউর বেবি গুলো ঠিক মতো সাক করে মাদের কাছ থেকে খেতে পারে না। সুতরাং তার হচ্ছে ফিডিং এর একটা সমস্যা হয়ে থাকে। ফিডিং এর সমস্যা যেহেতু হয়, সাথে সাথে দেখা যায় ফিডিং এর সমস্যা হলে তার রক্তে গ্লুকোজ কমে যেতে পারে, যেটাকে আমরা বলি হাইপোগ্লাইসেমিয়া। হাইপোগ্লাইসেমিয়া হলে নানাবিধ সমস্যা হতে পারে। সাথে হচ্ছে অপরিণত শিশু, তার শরীরে পর্যাপ্ত পরিমাণ ফ্যাট থাকে না, সুতরাং হচ্ছে তার দেখা যাবে সে নিজের বডি টেম্পারেচারটা মেনটেন করতে পারে না, সহজেই সে হচ্ছে
ঠান্ডা হয়ে যায়, আর ঠান্ডা হয়ে গিয়ে নানাবিধ সমস্যার সৃষ্টি হয়। সুতরাং এই জিনিসগুলো হচ্ছে খুব কমন, একদম হচ্ছে জন্মের পরপরই এই জিনিসগুলোর দিকে খেয়াল রাখতে হয়। এছাড়াও হচ্ছে যারা সার্ভাইভ হচ্ছে তাদের ইনফেকশনের চান্স বেশি থাকে প্রিম্যাচিউরদের। তারপরে হচ্ছে জন্ডিস, কিন্তু অন্য জন্ডিস বেশিরভাগ নবজাতকের হলেও দেখা যায় যে প্রিম্যাচিউর যারা, তাদের ক্ষেত্রে একটু বেশি মাত্রায় হয়ে থাকে। অনেক এটা সময় দেখা যাচ্ছে কেন হয়, মানে জন্ডিসটা নবজাতকদের কেন হয় এটা নিয়ে যদি সরি একটু বল। নবজাতকদের সবারই কম বেশি জন্ডিস হয় এবং প্রিম্যাচুরদের সবারই তো বেশি হয় বলা। তো নবজাতকদের জন্ডিসটা কেন হয় আসলে, এটা কারণটা কি? নবজাতকের জন্ডিসের আসলে হচ্ছে আহ এটা যদি কারণ বলতে চাই তাহলে হচ্ছে অনেকগুলো কারণ আছে। একটা হতে পারে যে স্বাভাবিকভাবে যদি বলি সব নবজাতকের হচ্ছে জন্ডিস হয়। জন্ডিসের যদি তাহলে মেকানিজম যদি বলতে হয় তাহলে বলতে হয় যে আমাদের শরীরে যে রক্তকণিকা যেটা আছে, আমরা যেটাকে বলি লোহিত রক্তকণিকা, সেটা ভেঙে আসলে জন্ডিস হয়। নবজাতক শিশুদের এই লোহিত রক্তকণিকাটা অনেক বেশি পরিমাণে থাকে। সুতরাং যে জিনিসটা ভাঙবে বেশি, সেটা ভাঙলে হচ্ছে বিলিরুবিন বেশি হবে, যার জন্য জন্ডিসটাও বেশি হবে। কিন্তু যে শিশুগুলো পরিণত, তারা এই জন্ডিসের মাত্রাটাকে তারা নিজেরাই এটাকে হ্যান্ডেল করতে পারে, কিন্তু অপরিণত শিশুরা দেখা যায় যে অনেক সময় এটাকে হ্যান্ডেল করতে পারে না, তাদের সেজন্য বেশি মাত্রা হয়ে থাকে। এছাড়াও যদি আরো বলি যে আরেকটা জরুরি জিনিস যেটা হচ্ছে, আমরা দেখি যে গর্ভবতী মাদের কিন্তু ব্লাড গ্রুপটা করা হয়। ব্লাড গ্রুপটা খুব জরুরি গর্ভবতী, প্রত্যেক গর্ভবতী, ইভেন শুধু গর্ভবতী না, প্রত্যেকটা মানুষেরই কিন্তু এখন হচ্ছে ব্লাড গ্রুপটা জানা উচিত। যার জন্য আমরা কিন্তু এখন স্কুল কলেজে ভর্তি হতে গেলেও দেখি যে এখন কিন্তু ব্লাড গ্রুপটা লাগে। অনেক সময় দেখা যায় যে যে সমস্ত মার ব্লাড গ্রুপটা থাকে হচ্ছে নেগেটিভ, আমরা বলি যে ব্লাড গ্রুপের একটা ব্যাপার আছে, যে আমরা অনেক সময় বলি যে এ নেগেটিভ, বি নেগেটিভ বা এ পজিটিভ, বি পজিটিভ। এই পজিটিভ নেগেটিভেরও একটা ইম্প্যাক্ট আছে বাচ্চার জন্ডিসে। যে সমস্ত মারা নেগেটিভ ব্লাড গ্রুপের থাকে, তাদের বাচ্চার শিশুরা যদি, নবজাতক যদি হচ্ছে পজিটিভ ব্লাড গ্রুপের হয়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু একটা মারাত্মক জন্ডিস হওয়ার সম্ভাবনা থাকে, যে জিনিসটা কিন্তু আগে থেকেই খেয়াল রাখতে হয়। সুতরাং যে সমস্ত মারা নেগেটিভ ব্লাড গ্রুপের, তাদের হাজবেন্ড যদি পজিটিভ ব্লাড গ্রুপের হয়, সেই ক্ষেত্রে হচ্ছে তাদের নবজাতকের পজিটিভ ব্লাড গ্রুপ হওয়ার সম্ভাবনা থাকে, এবং তখনই হচ্ছে মারাত্মক জন্ডিস হওয়ার সম্ভাবনা থাকে। সেই জিনিসটা আচ্ছা, একটু খেয়াল রাখতে হবে। এটা আসলে আছে, এটা এছাড়া এটা আরো আছে ইনফেকশন। জানতাম না আমরা, অনেকেই জানি না, কিন্তু আমরা জানি নবজাতকের অনেকেরই জন্ডিস হয়। আমি রবির কাছে জানতে চাচ্ছি, যেটা নিয়ে কথা হচ্ছিল, সুমি শুরু করেছিল ঠোঁট কাটা, তালু কাটা, এসব সম্পর্কে। তারপরে আমি অনেক শুনেছি অনেকের হার্নিয়া হয়, হাইড্রোসিল হয়। আহ, এই আচ্ছা, জিনিসগুলো যদি মানে একটু বল। কমন সার্জিক্যাল কমন প্রবলেম বাচ্চাদের। সার্জিক্যাল প্রবলেম, হ্যাঁ। আচ্ছা, আমরা তো ওই একটু আগে এনার সম্বন্ধে বললাম, তো এরপরে এনার আসতেছে যে, সম্পর্কে জানতে চাই হ্যাঁ না আরেকটু ভালো ওইটা করে যদি আরেকটা। বলো। আচ্ছা, সবকিছু ঠোঁট একসাথে একটু গুছিয়ে ঠোঁট বলো। কাটা তালু কাটা হুম, বাচ্চার, আমরা স্বভাবতই যে যখন প্রথম হলো সেক্স আমরা দেখলাম, তার আগে আমরা দেখতেছি যে ছেলে নামে ইয়াতে ফেসের দিকে তাকাইতেছি। ফেসের দিকে তাকানোর যে ঠোঁট কাটা এবং তালু কাটা, এটা আমাদের এটার উপরেই আমার থিসিস ছিল এমএস এর। যে এটা আমরা বলতে পারি যে আমাদের প্রতি বছর বাংলাদেশে প্রায় 5,000 বাচ্চা জন্ম নিতেছে ঠোঁট কাটা তালু কাটা। এটার অনেকটা মায়েদের অথবা ফ্যামিলিতে একটা বাজে ধারণা থাকে যে মা মনে হয় যে প্রেগনেন্ট অবস্থায় হয়তো মাছ ইয়াতে বটি দিয়ে মাছ করছে, এই ধরনের কোনো কিছু কারণে কুসংস্কারের কারণে তাদের ইয়ে হয়ে যায়। তো এটার সাথে কিন্তু অন্য কোনো সম্পর্ক থাকে না। আমাদের বডিটা একটা মায়ের থেকে একটা অংশ আসছে, বাবার থেকে একটা অংশ আসছে, এটা দুইটা মিলে তারপর আমরা যদি এভাবে বলি যে একটা কাদামাটি থেকে আমরা অনেকগুলা ইট তৈরি করব। ইট তৈরি করে আস্তে আস্তে সেই ইট থেকে একটা বিল্ডিং তৈরি হবে। মানুষের বডিটাও কিন্তু এরকম, যে একটা ইট তৈরি করলাম, ইট থেকে অনেকগুলো আস্তে আস্তে কাদামাটি তৈরি করলাম, কাদামাটি থেকে অনেক হাজার হাজার ইট পেলো, এবং এরপরে আস্তে আস্তে মানুষের বডিটা তৈরি হলো। এই যে আমাদের যে সম্পূর্ণ বডি আমরা নবজাতকে দেখি, এইটা কিন্তু প্রথম 3 মাসের মধ্যে তৈরি হয়ে যায়, এবং এরপরে আস্তে আস্তে ডেভেলপ হতে থাকে। এখন তুমি মনে করো যে একটা ইট যে মাটি থেকে তৈরি হলো, সেই মাটি থেকে যদি আমরা কোনো কিছু একটা রং দিয়ে দিলাম, ওই ওই অতটুক মাটি থেকে যেই ইটগুলা তৈরি হবে, ওই সব ইটের মধ্যে কিন্তু ওই রংটা থাকবে। এই তালু কাটা আর ঠোঁট কাটা, এটাও যখন ফেস আমাদের ডেভেলপমেন্ট হয়, এটাও ওরকম, কিন্তু একটার সাথে একটা যখন লাগে তখন ঠিকভাবে না লাগলে আমাদের তালুটা ফাঁক রয়ে যায়, মুখ ঠোঁটটাও ফাঁক রয়ে যায়। তো এইটা সম্বন্ধে বলতে চাই যে এগুলা কিন্তু ট্রিটমেন্ট, খুব ভালো ট্রিটমেন্ট এখন বাংলাদেশে হয়। আমি বলবো যে বাইরে থেকে
বেশি ট্রিটমেন্ট হয়, কারণ বিদেশে ওরা আল্ট্রাসাউন্ড করে বুঝে ফেলে যে বাচ্চার কোনো কোনো সমস্যা আছে কিনা। ওদের বাবা মা এত সেন্সিটিভ থাকে, আমাদের বাবা মার মতো মানে এত মায়া তাদের আসলে থাকে না, ওরা কি করে অ্যাবর্শন করে ফেলে। কিন্তু আমরা এই বাচ্চাগুলো যখন জন্ম হয় তখন সাধারণত এটা সবচেয়ে বেশি মন খারাপ হয় বাবা মার, কিন্তু সবচেয়ে বেশি চিন্তা করি যে এই বাচ্চাগুলো কিভাবে খাওয়া দাওয়া করবে, দুধ কিভাবে খাবে। তো আমি বলতে চাই যে তালুকাটার যেসব বাচ্চার, সেই সব বাচ্চা কিন্তু দুধ ঠিক মতো টানতে পারে না, তাদের সাকিংটা থাকে না। আমরা যখন কোনো কিছু একটা চুষি তখন দেখা যায় মুখের ভিতরে একটা নেগেটিভ সাকশন হয়ে যায়। তো এই বাচ্চাদের যেহেতু তালুকাটা থাকে না, এরা বাচ্চাগুলো খাইতে গেলে কি নাক দিয়ে চলে আসে। সেজন্য এই বাচ্চাদেরকে আমাদেরকে ড্রপার কি কিছু স্পেশাল ফিডার পাওয়া যায় যেগুলো চুষে না, নিপলটার ছিদ্রটা খুব বড় থাকে, মুখের ভিতর দিয়ে দিতে হয়। সবচেয়ে ভালো হয় ড্রপার অথবা চামচ দিয়ে খাওয়ানো। তালু কাটা অপারেশনটা আমরা করব 9 মাস বয়সে, আর তার আগে হলো ঠোঁট কাটা অপারেশন। ঠোঁট কাটাতে কিন্তু সাকিং এ কোনো সমস্যা হয় না, সাকিং এর সমস্যা হয় না। আমরা ঠোঁট কাটা অপারেশন সাধারণত 3 মাস বয়সে করি। 3 মাসে আমরা তখন একটা ডাক্তারদের একটা সূত্র থাকে যে ওয়েটটা যেন একটু বেশি হয়, 10 পাউন্ডের মতো হয়, হিমোগ্লোবিনটা যেন 10 থাকে। হ্যাঁ, আর আর ইয়াতে তালু কাটা বাচ্চাদের সেখানে ওয়েটটা 10 কেজি, হিমোগ্লোবিন 10, এই ধরনের একটা 10 মান্থ। হ্যাঁ, আর তালুর ঠোঁট কাটাতে 3 মাস আমরা বয়স ধরি আর কি। তো খাওয়াটা এখানে খুব বেশি ইম্পর্টেন্ট, যে বাচ্চারা আমরা সবাই নানি দাদি কি বা মা খুব অ্যাংশাস হয়ে যায় যে কিভাবে বাচ্চাটাকে খাওয়াবে। তো এইসব ক্ষেত্রে আমি যেটা বলতেছি যে বাচ্চাটাকে ব্রেস্ট ফিড কিন্তু খুব বেশি হয় না এখানে, কারণ যেহেতু শাক করে খাইতে পারে না, আমরা ডাক্তাররা বলি যে দুধ বের করে করে তারপরে খাওয়াতে। ওইটা খুব বেশি কন্টিনিউ করা যায় না। আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি বলতেছি যে বাচ্চাকে ম্যাক্সিমাম মা পারে না, অল্প কিছুদিন এক্সপ্রেস ব্রেস্ট মিল্ক খাওয়া যায়, আর এরপরে কি করে যে ফর্মুলা ফিড চলে যায়। ফর্মুলা ফিডও আমাদের সুন্দর করে যেটা হলো তৈরি করতে হবে। আর ওই যে বললাম যে চামচ দিয়ে এবং ড্রপার দিয়ে, অনেকে ফিডার দেয় যে ওই যে বড় ছিদ্রওয়ালা ফিডার, সেটা আমি নিষেধ করি এই কারণে যে আমরা যখন 9 মাস বয়সে তালু অপারেশন করব, আমরা তখন কিন্তু বলে দিই যে 3 সপ্তাহ থেকে 4 সপ্তাহ মুখের মধ্যে কিছু দেওয়া যাবে না, ফিডার তো দূরের কথা। কারণ কি ভিতরে যখন আমরা সেলাই করব তখন একটা ফিডার অথবা অন্য কিছু যায়, এটা সেলাইটা ছুটে যাওয়ার সম্ভাবনা থাকে। অতএব এদেরকে খাওয়াইতে হবে কি ড্রপার দিয়ে আর অথবা চামচ দিয়ে, লম্বা ছোট চামচ, ডাকটা থাকবে লম্বা, মুখের ভিতরের দিকে দিতে হবে। এবং সবসময় আমরা খাইতে বলবো যে শোয়াই বাচ্চাদেরকে খাওয়ানো যাবে না, তাদেরকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে খাওয়াতে হবে। আর এইসব বাচ্চার যেটা হয় যে কান পাকার সমস্যা খুব বেশি থাকে। কেন? যে কোনো আমাদের যে আমরা যে প্লেনে উঠলে দেখা যায় যে একটা নেগেটিভ ইয়ার প্রেশারের কারণে কানের মধ্যে মানে ঠিকভাবে শুনতে পারি না। তার কারণ হলো যে আমাদের মুখের ভিতরে থেকে যে কমিউনিকেশন, ওইটা টিউবটা বড়দের অ্যাঙ্গেলে থাকে, বাচ্চাদের হরিজন্টাল থাকে এবং ছোট থাকে। আর এটার ভিতরে মুখের ভিতর দিকে যে দরজা বলবো আমরা, ওইটা বন্ধ করার কিছু মেকানিজম থাকে। তালু কাটা বাচ্চাদের কিন্তু এইটা মানে ঠিকভাবে থাকে না, যার কারণে যখন আমরা মুখে খাওয়াই এইটা সরাসরি চলে যায় মিডল লেয়ারে, কানের ভিতরে চলে যায়, কান পাকার সম্ভাবনা খুব বেশি থাকে। এদেরকে এই জিনিসটা খেয়াল রাখতে হবে। আর ঠান্ডা কাশি যেন খুব বেশি না হয়, এটা খেয়াল রাখতে হবে। নাক দিয়ে রক্ত পড়ার সাথে কি এটার কোনো সম্পর্ক আছে? না, নাক দিয়ে রক্ত পড়ার সাথে কোনো সম্পর্ক নাই। মোটামুটি খাওয়াটা ঠিকভাবে রাখলে আর যদি ঠান্ডা কাশি না থাকে, তাইলে এই বাচ্চাগুলোকে আমরা খুব সুন্দরভাবে ম্যানেজ করা যায়। আমাদের প্লাস্টিক সার্জন, শিশু সার্জন এখন এগুলা হ্যান্ডেল করতে খুব বেশি আল্লাহর মতো এক্সপার্ট। মুখে দাগও বোঝা যায় না তালুতে না। তবে তালু কাটার ব্যাপারে আমি ইম্পর্টেন্ট যেটা দিতে চাচ্ছি যে এই তালুর সাথে কিন্তু শুধু খাওয়া দাওয়া না, আমাদের কথার ব্যাপারেও খুব বেশি সম্পর্কিত। যেসব বাচ্চা দেখা যায় যে আমরা সময়ের মধ্যে এই তালু কাটা অপারেশন না করি, আমি বলি যে 9 মাস থেকে 1.5 বছরের মধ্যে অবশ্যই অপারেশন করতে হবে। নাইলে কি হবে যে তালব্য বর্ণগুলা সে ঠিকভাবে উচ্চারণ করতে পারবে, নাকি নাকি কথা থেকে যাবে। অতএব আমাদের যেসব রিলেটিভস অথবা আমাদের আশেপাশে যেসব বাচ্চা আমরা এগুলো দেখবো, ওদেরকে কিন্তু ওইভাবে বলতে হবে যে তোমরা 9 মাস থেকে 1.5 বছরের মাঝে অবশ্যই তালু কাটা অপারেশন করে ফেলবো। তোমার কাছে অপারেশন নিয়ে আমি আবার আসবো, আমি আরো কিছু জিনিস জানবো, কিন্তু তার আগে আমি সুবীর কাছে একটু জানতে চাচ্ছি যে আচ্ছা, এখন তো কোভিড চলছে, এই ছোট বাচ্চাদের কি কোভিড হচ্ছে, একদম নবজাতকদের? অথবা আর আমি আর জিনিস জানতে চাই যে কোভিড আক্রান্ত মা তার নবজাতককে কিভাবে ব্রেস্টফিড করাবে,
বা কিভাবে টেক কেয়ার করবে এটা যদি একটু বলতেন। আসলে এটা আসলে খুবই সময় উপযোগী একটা মানে প্রশ্ন। আসলে এটা আমরা এই ব্যাপারটাকে অনেক ফেস করছি, যে মাদেরকে পাচ্ছি আমরা কোভিড আক্রান্ত হচ্ছে, এবং দেখা যাচ্ছে যে তারা খুব অ্যাংশিয়াস হয়ে যাচ্ছে যে কিভাবে তাদের বাচ্চাকে তারা ফিডিংটা দিবে। প্রথমত কথা হচ্ছে যে আগে আমাদের একটা ধারণা ছিল যে ছোট বাচ্চাদের বুঝিয়ে কোভিড হয় না। আমরা কিন্তু প্রথম থেকে হচ্ছে মানে একদম করোনার আবার প্রথম তাই থেকে জানতাম। একদম, অথবা হলেও হচ্ছে খুব কম হচ্ছে, বেশি সিরিয়াস হচ্ছে না। তারপরে কিন্তু আমরা হচ্ছে সময় যত যাচ্ছে, কোভিড যত যাচ্ছে, আমরা দেখছি যে না, শিশুদেরও কোভিড হচ্ছে, যথেষ্ট পরিমাণে যথেষ্ট নাম্বারই কোভিড হচ্ছে, এবং কোনো কোনো ক্ষেত্রে অনেক শিশু অনেক সিরিয়াস হচ্ছে, মৃত্যুও হচ্ছে। আর নবজাতকের ক্ষেত্রে, এমনকি নবজাতকের ক্ষেত্রেও কিন্তু আমরা অনেকেই কোভিড পজিটিভ পেয়েছি। আর মা যদি হচ্ছে পজিটিভ থাকে, তাহলে সেক্ষেত্রেও ব্রেস্ট ফিডিং এর ব্যাপারে একটা ব্যাপার হচ্ছে, ব্রেস্ট ফিডিং আমরা অবশ্যই দিব। কিভাবে দিব? ফিডিং সে অবশ্যই করবে, এবং ব্রেস্ট ফিডিং ই করবে। এই ব্রেস্ট ফিডিংটা মা যদি পজিটিভ থাকে, তাহলে সেক্ষেত্রেও এক্সপ্রেস ব্রেস্ট মিল্ক, মানে মা হচ্ছে দুধ গেলে দিবে। আচ্ছা। মার সাথে একই রুমে নাও থাকতে পারে, মা যখন হচ্ছে দুধটাকে এক্সপ্রেস করবে, তখন সে মাস্ক পরে নিবে। প্রথমত মাস্ক পরে নিবে, তারপরে সে হাতটাকে ভালো করে সাবান দিয়ে ধুয়ে নেবে, এবং তারপর একটা পরিষ্কার বাটিতে সে মিল্কটাকে এক্সপ্রেস করে কেয়ার গিভারের কাছে, যে বাচ্চাটাকে তখন সেই সময় দেখাশোনা করবে, তার কাছে দিয়ে দিবে। এবং সেক্ষেত্রে কিন্তু মার মানে বাচ্চাটার কমপ্লিট ব্রেস্ট ফিডিং পসিবল। আমি হচ্ছে ব্রেস্ট ফিডিং এর ব্যাপারে খুবই প্যাশনেট। আমি যার জন্য রবির সাথে একটু রিফার করতে চাচ্ছিলাম যে তালুকাটা বা যদি হয়, আমরা কিন্তু ফর্মুলা ফিড কোনোভাবেই দিতে চাই না। আমরা এক্সপ্রেস করে হলেও মাকে আমরা উৎসাহিত করি যে না, অফকোর্স মানে ব্রেস্ট ফিডিং ই চলবে। ইফ মাদার ইজ মানে মা যদি মোটিভেটেড থাকে, মার যদি সদিচ্ছা থাকে, তাহলে যে কোনো উপায় হোক, যে কোনো ভাবেই হোক। আমি অবশ্যই স্বীকার করছি ব্যাপারটা খুবই কষ্টসাধ্য, ব্যাপারটা খুবই টাফ। আর আমরা তারপরে যেটা বলতে চাচ্ছি যে নবজাতকের আমরা শিশু হাসপাতালে আমরা দেখেছি, শিশু হাসপাতালে যে নবজাতক ইউনিট, যে সেখানে কিন্তু অনেক বাচ্চাদেরকে করে দেখা গেছে যে বাচ্চাটার হচ্ছে পজিটিভ, যদিও হচ্ছে সেক্ষেত্রে সিভিয়ারিটি কম। খুব যে নবজাতক খুব খারাপ হয়ে যাচ্ছে তা না, সেক্ষেত্রে মা হচ্ছে হয়তো মা পজিটিভ ছিল, অথবা অন্য কারো কাছ থেকে নবজাতকের করোনাটা হয়েছে। হ্যাঁ, খুব সিভিয়ার হয়নি বাচ্চাদের মধ্যে। আর একটু নবজাতকের চাইতে যারা বড়, তাদের মধ্যেও দেখা যাচ্ছে করোনা যথেষ্ট পরিমাণে তারা করোনা আক্রান্ত হচ্ছে, এবং সেক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে জ্বর, সর্দি, কাশি, গলা ব্যথা, এই কমন সিমটম গুলি থাকছে। কিন্তু বর্তমানে যেটা দেখা যাচ্ছে, বর্তমানে এই কমন সিমটমের সাথে সাথেও আমরা শিশু থেকে দেখতে পাচ্ছি যে বমি নিয়ে আসছে, ডায়রিয়া নিয়ে আসছে, পেটে ব্যথা নিয়ে আসছে। এটা এবছরের আমরা করোনায় যেটা দেখতে পাচ্ছি, সাথে সাথে মাথা ব্যথা, উইকনেস, তারপরে হচ্ছে একদম শরীর ব্যথা, এই সিমটম গুলিও নিয়ে আসছে। আবার কিছু কিছু শিশু কিন্তু একদম হচ্ছে কোনো ধরনের সিমটম ছাড়াই আক্রান্ত হচ্ছে। তারপরে শিশুদের ব্যাপারে আমরা যেটা প্রথমে ভাবি যে শিশুদের কিছুই হবে না, কিন্তু এরা কিন্তু একটা বড় ধরনের স্প্রেডার হতে পারে। শিশুদের যেহেতু কম সিমটম হয়, অনেক সময় বোঝাই যায় না, কিন্তু তারা কিন্তু তাদের যে বয়োবৃদ্ধ, বাসায় যে বয়োবৃদ্ধ, বিশেষ করে বলি যে নানি দাদি, তারা যারা থাকে একটু বয়স্ক মানুষ, তাদেরকে কিন্তু স্প্রেড করতে পারে, এবং সেক্ষেত্রে কিন্তু সেক্ষেত্রে কিন্তু এটা ভয়ানক পরিস্থিতি হতে পারে। সেই জন্য আমরা সেই আগের ধারণাতে না থেকে এখনো আমাদেরকে মনে রাখতে হবে যে শিশুদেরও করোনা হয়, এবং তাদেরকে সেই জন্য হচ্ছে করোনা, তারা করোনা মুক্ত থাকে, সেই জন্য তাদেরকে সেইভাবে করে হ্যান্ড ওয়াশিং শিখাতে হবে। খুব গ্যাদারিং প্লেসে আমরা নিজেরা যেমন যাব না, তাদেরকেও আমরা নিব না। মাস্ক পরিধান করা শিখতে হবে, স্বাস্থ্যবিধি মেনে চলা তাদেরকেও এখন থেকেই হচ্ছে প্র্যাকটিস করতে হবে। এই স্বাস্থ্যবিধি মেনে চললে কিন্তু শুধু করোনা কেন, অন্য অনেক ধরনের যে আমাদের সিজনাল যে ফ্লু গুলো আছে, আমরা সেখান থেকেও কিন্তু বাচ্চাদেরকে আমরা সুস্থ রাখতে পারবো। আচ্ছা, তুমি যে বাচ্চাদের পেট ব্যথার কথা বললে, বাচ্চাদের কিন্তু এমনিতেই পেট ব্যথা হয়, তো এখন বাচ্চাদের পেট ব্যথা হলে আমরা কি করব? করোনা তো তুমি বলছো একটা লক্ষণ। বাচ্চাদের এখন পেট ব্যথা করোনার একটা লক্ষণ। এখন এই করোনা যখন হয়, যখন কোনো মহামারী হয়, তখন আসলে যে কোনো সিমটম হলে, যখন এখন হচ্ছে যদি জ্বরও হয়, তাহলে কিন্তু আমাদের প্রথমেই মাথায় মনে হবে যে এটা বুঝি করোনা। পেটে ব্যথা হলো, আচ্ছা আমার বাচ্চাটি কি ডায়রিয়া হলো, আমার বাচ্চাটি কি করোনা হলো, প্রথমেই কিন্তু মাথার মধ্যে এইগুলো আসে। আসলে বাচ্চাদের হচ্ছে পেটে ব্যথার অনেক ধরনের কারণ হতে পারে। তার মধ্যে একটা হতে পারে তার হচ্ছে ফুড হ্যাবিট, ফুড পয়জনিং এর জন্য হতে পারে। ফুড হ্যাবিটের জন্য বাচ্চারা অনেক বেশি জাঙ্ক ফুড খায়, এটার জন্য অ্যাসিডিটি হতে পারে। খুব মানে সাধারণ ভাবে যদি বলি, তাহলে এগুলো জন্য হতে পারে। অনেক সময় আরেকটু যদি সিরিয়াস বলি, তাহলে ইনফেকশনের জন্য হতে পারে।
ডায়রিয়ার সাথে ডায়রিয়া যদি আমরা বলি যে ডিসেন্ট্রি যেটা বলি আমাশয়, আমরা যদি সহজ ভাষায় বলি আমরা তাহলে হচ্ছে আমরা মানে যে ভাষায় আমরা পরিচিত সেটা হচ্ছে আমাশয় যদি বলি, তাহলে আমাশয়ের ক্ষেত্রে বাচ্চাদের পেটে ব্যথা হতে পারে। অনেক সময় ইউরিনের ইনফেকশন হয়, সেক্ষেত্রেও বাচ্চাদের হচ্ছে পেটে ব্যথা হতে পারে। এছাড়া মানে রবির যে সমস্ত জিনিসগুলো, রবির অনেক ধরনের জটিলতা, রবির সংক্রান্ত মানে সার্জিক্যাল বিষয়গুলো, সেক্ষেত্রে কিন্তু অনেক সিরিয়াস পেটে ব্যথাও কিন্তু বাচ্চাদের হয়। কিছু কিছু পেটে ব্যথা যেমন এগুলো হচ্ছে ফুডের বাচ্চাদের হচ্ছে কিছুক্ষণ আবার ভালো হয়ে যাচ্ছে, আবার কিছু কিছু পেটে ব্যথা দেখা যাচ্ছে বাচ্চারা অনেক বেশি সিরিয়াস হয়ে যাচ্ছে, যেগুলোকে আমরা বলি অ্যাপেন্ডিসাইটিস হতে পারে। আবার ইন্টেস্টাইনাল মানে পেটের যদি নাড়ি পেঁচানো আর কি যেটা বলে অবস্ট্রাকশন যদি হয় তাহলে সেক্ষেত্রে হতে পারে। অথবা আরো মানে জটিল যদি ইনফেকশন প্যানক্রিয়াটাইটিস যদি হয় সেক্ষেত্রেও কিন্তু বাচ্চাদের পেটে ব্যথা হতে পারে। আরেকটা খুব মানে কমন বাচ্চাদের যেটা কিনা কনস্টিপেশন হয় বাচ্চাদের, কোষ্ঠকাঠিন্য। এই কোষ্ঠকাঠিন্যটা কিন্তু বাচ্চাদের খুবই কমন, এবং কোষ্ঠকাঠিন্যের সাথে দেখা যায় যে যে সমস্ত বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য থাকে তারা প্রায়ই কিন্তু পেটে ব্যথা কমপ্লেনটা নিয়ে আসে। আসলে পেটে ব্যথা বললেই আমরা এখন মানে এই ধরনের কিছু হলো যেটাই হোক এখন আমাদের ডাক্তারের কাছে যেতে হবে, কারণ আমরা তো আসলে জানতে পারছি না কি থেকে কি হচ্ছে। আমি রবির কাছে যাব, কিন্তু তার আগে আমাদের একজন বন্ধু, অনেক কটা বন্ধুই প্রশ্ন করেছে। আমি সুমির কাছে একটা প্রশ্ন করছি। নার্গিস আফরোজ লিখেছে, কোভিড এর রোগী মায়ের দুধে কি করোনার জীবাণু থাকে না? এখন পর্যন্ত আসলে আমরা এমন কোনো, এগুলো তো সবই হচ্ছে আমাদের এভিডেন্স বেসড আর কি, আমরা গবেষণা দিয়ে দেখছি। এখন পর্যন্ত বলে যে ব্রেস্ট মিল্ক দিয়ে করোনা পাস করেনি, এখন পর্যন্ত এই তথ্য আমরা পাইনি। সেই জন্য বলছি যে কোভিড যদি মা হয়েও থাকে তবুও সে এই হাইজিন গুলো মেনটেন করে বাচ্চাকে বুকের দুধ দিতে পারে। আচ্ছা, আমাদের আরেকজন বন্ধু লিখেছে, আমি এবার রবির কাছে যাচ্ছি। কাজী এমডি নুরুল ফেরদৌস লিখেছে, তালুকাটা বাচ্চাদের তালুর অপারেশন অবশ্যই 9 মাস থেকে 18 মাসের মধ্যে অপারেশন করাতে হবে। আহ তারপরে এটা তো বোধহয় তুমি বলে দিয়েছো। নার্গিস আফরোজ লিখেছে, ঠোঁট কাটা বাচ্চাদের অপারেশন করালেও এদের কথা কেমন যেন নাকানো হয়ে যায়, এদের কথা তেমন বোঝা যায় না, এর থেকে পরিত্রাণের উপায় আছে কি? আচ্ছা, এই আর ব্যাপারেই এটাই তারপর আরেকটা জিনিস, বাচ্চাদের আরেকজন বন্ধু লিখেছে, বাচ্চাদের রেকটাল পলিপ কিভাবে চিকিৎসা করা হয়। আমার মনে আচ্ছা হয় এগুলো রবির কাছে যেতে হবে। রবি শুরু করো, আচ্ছা, তুমি আমি বলো একটা একটা করে। হচ্ছে তালুকাটা অপারেশন, ওই যে নাকি কথাবার্তা, ওই যে হুম। আমাদের মেইন টার্গেটটা থাকবে আমরা কথা শিখার আগে কিন্তু অপারেশন করে ফেলতে হবে। দেখো একটা উদাহরণ দেই, যে আরব দেশের লোকরা কিন্তু প উচ্চারণ করতে পারে না, তারা পেপসিকে বলে বেপসি। তুমি যত শিখা ঠিক শিখবে না কিন্তু। তার মানে কি, তার ব্রেইনের ওইভাবেই নিয়ে নিছে। তো তালুকাটা অপারেশনে যখন তারা উচ্চারণ করতে পারতেছে না তালব্য বর্ণগুলো, যে আমি যেটা বললাম যে নাকি কথাবার্তা, তার মানে এই নাকি কথাবার্তা তার ব্রেনে ইমপ্রিন্ট হয়ে যাওয়ার আগেই 9 মাস থেকে 18 মাসের মধ্যে অপারেশন করে ফেললে এই ধরনের সমস্যা হয় না। আর যাদের আমরা অপরচুনিটি পাচ্ছি না, বিভিন্ন কারণে অপারেশন করতে পারতেছে না, তাদেরকে স্পিচ থেরাপি দিতে হবে। স্পিচ থেরাপি দিলে অনেকটা ইমপ্রুভ হয়ে যায়। এটা গেল তালুকাটা বাচ্চাদের ব্যাপারে। আর আর আরেকজন বন্ধু পলিপ কথা বলেছে, পলিপের ব্যাপারে, রেকটাল পলিপ। হ্যাঁ, হ্যাঁ পলিপের ব্যাপারে বলি, যে বাচ্চাদের কমন, যে সুমি যে বললো কনস্টিপেশনের ব্যাপারে, সেটার সাথে এটা রিলেটেড আছে, সেজন্য আমি বলতেছি যে বাচ্চাদের পায়খানা সাথে রক্ত যাওয়া এটা আনকমন না। এটা প্রধান কারণ হলো কনস্টিপেশন, যেটা যেখান থেকে হয় বলি আমরা যে অ্যানাল ফিশার হয়। অ্যানাল ফিশার এর থেকে রক্ত যায়, আবার পলিপ হলে রক্ত যায়। পলিপ ব্যাপারটা আমি বলতেছি একটু। অ্যানাল ফিশারও কি ছোট বাচ্চাদের হয়? হ্যাঁ, অ্যানাল ফিশার বাচ্চাদের হয়। ওই যে কনস্টিপেশন বললো, আমরা যখন আমাদের সবারই কিন্তু এক্সপিরিয়েন্স আছে যে কোনো না কোনো সময় আমাদের কনস্টিপেশন হয়েছে, আমরা কি করি যে জোর করে ফেলি। তো বাচ্চারা করে কি, যে ওই যে ভয়টা, যে ব্যথা পাচ্ছে, যখন একটা ব্যথা পায় এই বাচ্চা কিন্তু সেই কাজ করতে যায় না। তখন কি করে, ও ধরে রাখে, একটা ভিসিআর সাইকেলের মতো হয়। ধরে রাখি কি হয়, যে পায়খানা আরো কষা হয়ে যায়। আরো কষা হইলে কি করে, এটা এক সময় তো এক সময় বের হইতে হবে। তখন যে পায়খানার রাস্তায় আমরা বলি স্ফিনটার, এটা তো আমার পায়খানার রাস্তার স্ফিনটার একরকম, তারপর ছোট বাচ্চার একরকম, এক সবারটা কিন্তু একইভাবে প্রসারিত হবে না। যখন ওই শক্ত পায়খানা যখন ওই ছোট বাচ্চার স্ফিনটার দিয়ে আসতে চায়, তখন এটা ফেটে যায়। বারবার ফেটে গেলে তখন প্রচন্ড ব্যথা হয়, এবং এটার সাথে যে ব্লিডিং হয় সেটাকে আমরা বলি অ্যানাল ফিশারের জন্য ব্লিডিং। আর পলিপ যেটা, সেটা পায়খানা কিন্তু কষা থাকবে না, নর্মাল পায়খানা থাকবে। কিন্তু পায়খানার পরে, তখন নর্মাল পায়খানার পরে ফোটায় ফোটা রক্ত পড়বে। তো যখন কোনো পেইনলেস, এখানে কোনো পেইন টেইন থাকবে না। সাধারণত এটা 3-4 বছর থেকে শুরু হয়, 8-9 বছর বাচ্চার থাকে।
তো এইটা তখন কি হয় যে এটা আমরা সাসপেক্ট করি যে প্রথম কমন কজ হলো পলিপ। পলিপ কি, যে পায়খানার রাস্তার মধ্যে ভিতরে আঙ্গুরের মতো ছোট ছোট দানার মতো হয়। যখন পায়খানাটা বের হয়ে আসে তখন ওইটার মধ্যে ঘষা লাগে, তখন ব্লিডিংটা হয়। এটা হলে আমরা হিস্ট্রির মধ্যে নিতে পারি যে না কনস্টিপেশন তার নাই, ব্যথা নাই, যে তার ব্লিডিং হইতে আঘাত টাঘাত আরো অনেক কিছু আছে, এই দুইটা বেশি খুব কমন আর কি। এই জন্য পলিপের চিকিৎসা হলো যে আগে আমাকে এক্সামিনেশন করে দেখতে হবে যে পায়খানা এখানে পলিপ আছে কিনা। তো আমরা কি করি যে করে ওই সাপোজিটরি দিয়ে পায়খানাটা ক্লিন করে তারপর আঙ্গুল দিয়ে ওটা পরীক্ষা করি যে আছে কিনা। যদি আমাদের আঙ্গুলের ক্যাপাসিটির মধ্যে থাকে, আমার আঙ্গুল যেই যতটুকু লম্বা ওইটার মধ্যে ওই ইয়ার মধ্যে যদি পলিপ থাকে তাহলে আমরা ডায়াগনোসিস করতে পারি। আরো উপরে থাকলে সেটা আমরা আঙ্গুলের মাধ্যমে না, সেটা কোলোনোস্কোপি করতে হয়। বাচ্চাদের কিন্তু কোলোনোস্কোপি হয়, কোলোনোস্কোপি করে তখন পলিপটা হয়। আর এছাড়া পলিপের কিন্তু মেডিকেল কোনো ট্রিটমেন্ট নাই। ফিশার অ্যানাল ফিশারের মেডিকেল ট্রিটমেন্ট আছে, পলিপের কোনো মেডিকেল ট্রিটমেন্টে তাকে অবশ্যই সার্জারি দিয়ে যেতে হবে। আর এটা ভয়ের কোনো সার্জারি নেই, অত বেশি কাটটা ছেড়ে না, বাচ্চাকে ঘুম পাড়ায় পায়খানা রাস্তা দিয়ে ওইখানে সুন্দরভাবে পলিপ অপারেশন করে যাওয়া যায় আর কি। আচ্ছা, এটা তো পলিপ অপারেশন গেল। তো আরেকটা তুমি তখন কথা হচ্ছিল যে গোড়ালি পাকা বা মুগুর পা এই ধরনের জন্মগত ত্রুটি নিয়ে বাচ্চারা জন্মায়, তো এটা কি করতে হয় জন্মালে সাথে সাথে তখন ট্রিটমেন্ট? আচ্ছা, আমাদের যেসব নবজাতক এই যে বাঁকা পা যেসব বাচ্চা জন্মগ্রহণ করে, এটা কিন্তু জন্মের পরেই কিন্তু ট্রিটমেন্ট শুরু করতে হয়। সাধারণত বলে যে প্রথম সপ্তাহ থেকে। হ্যাঁ, প্রথম থেকে এটার একটা বেশ কয়েকটা স্টেজ আছে, যে মাইল্ড, মডারেট, সিভিয়ার, অথবা ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি, থার্ড ডিগ্রি এরকম করে একটা ভাগ করে। তো আমাদের ডাক্তারের কাছে যখন আসে যে একটা সন্দেহ হয় যে বাচ্চাটার পাটা মনে হয় তালুটা পায়ের পাতাটা বাঁকা, তখন আমরা ডাক্তাররা এটা চিন্তা করি এটা কোন পর্যায়ে পড়ে। এটার আর যদি খুব মডারেট কি সিভিয়ার হয় সেক্ষেত্রে আমাদের প্লাস্টার করা লাগে, সিরিয়াল প্লাস্টারটা আমরা শুরু করি হলো সেকেন্ড উইক থেকে। তো প্রথম 2 সপ্তাহ কি করব আমরা, অথবা মাইল্ড হলে কি করব আমরা, মা বাবাকে শিখাই দিই যে কিভাবে পাটার মধ্যে এক্সারসাইজ করাইতে হবে। এই যে প্রথম 2 সপ্তাহ, হ্যাঁ, কিভাবে এক্সারসাইজ করাইতে হবে এটা আমরা শিখাই দিলে এরপরে সার্জনের কাছে গেলে, অর্থোপেডিক সার্জনের কাছে গেলে তারা সিরিয়াল প্লাস্টার করলে এখন কিন্তু ট্রিটমেন্ট অনেক সহজ হয়ে গেছে, খুব সহজেই কিন্তু বাচ্চার পায়ের পাতাটা ঠিক হয়ে যায়। আচ্ছা, আমি আমাদের আরো বন্ধুরা প্রশ্ন করছে, আমি সুমির কাছে জানতে চাবো যে অটিজম আছে কিনা, সেটা কখন কিভাবে বোঝা যায়, আর তখন করণীয়টা কি, কোনো বাচ্চা অটিজম আছে কিনা? আমরা কিন্তু অনেক দেখতে পাচ্ছি ইদানিং আমরা অনেককে খেয়াল করি যে অটিজমটা হয়তো আগে থেকে বেড়েছে, অথবা আমরা আগে হয়তো মানে খেয়াল করতাম না। এখন আমরা অনেক বেশি বাচ্চাদের ব্যাপারে আসলে মনোযোগী, সেজন্য আমরা এটা একটু চিন্তায় আছি। হ্যাঁ, বেশিরভাগ সময় আমরা যেটা বুঝি যে দেখেছি যে সমস্ত আমাদের একটা বাচ্চার স্বাভাবিক ডেভেলপমেন্ট যদি বলি, তাহলে স্বাভাবিক ডেভেলপমেন্টে একটা বাচ্চা 1 বছর বয়সে একটা শব্দ বলে, 2 বছর বয়সে 2টি শব্দ বলে। সাধারণত একটা বাচ্চা যখন কেউ কাছে আসে, মার দিকে তাকায়, মার চোখে চোখ রাখে, অথবা বাহিরের কেউ আসলে সে যে একটা বাহিরের মানুষ, সে কিন্তু সেটা দেখেও একটা রিয়াক্ট করে। তারপরে তার 2 বছরের একটা বাচ্চা দেখা যায় তার একটা খেলার সাথী পেলে সে কিন্তু খেলার সাথী নিয়ে খেলছে, অন্য একটা নতুন কোনো সাথী, সে একটা ফ্রেন্ডশিপ একটা তৈরি করার কিন্তু চেষ্টা করছে। বেশিরভাগ সময় অটিজম যাদের হয় তাদের সময় আমরা যেটা বলি যে খুব বাবা মারা খুব বেশি কমপ্লেন নিয়ে আসে যে আমার শিশু কথা বলছে না। অনেক সময় বলে যে আমার শিশু 3 বছর হয়ে গেছে, এখনো তো সে একটা সেন্টেন্স বলতে পারে না, বা সে মনের ভাব প্রকাশ করার মতো একটা কথাগুলি বলে না। এটা একটা বিষয়। আরেকটা বিষয় অনেক সময় দেখা যায় যে সে বন্ধুদের সাথে খেলে না, একটু আলাদা থাকে, নিজের মতো করে খেলে। হয়তো দেখা যায় যে খেলনাটা নিয়ে খেলে, সে শুধু সেই খেলনাটা নিয়ে খেলে। এটার ব্যাপারে সে খুব এই খেলনাটা ছাড়া অন্য কিছু দিলে সে নিতে চায় না। এই যে একটা জিনিসই একই কাজ বারবার করে, এই একটা খেলনার প্রতি তার আকর্ষণ, নতুন কোনো ফ্রেন্ড করতে পারে না, সব নিজের মনের ভাব প্রকাশ করার মতো ভাষা সে বলতে পারছে না। হয়তো তার কানে ঠিকই শুনছে, অনেক সময় কথা না বলার অনেকগুলো কারণ থাকতে পারে, কিন্তু সে অনেক সময় তো বাচ্চারা চোখেও দেখে না, কানেও শোনে না, অনেক কিছুই থাকে তো বাচ্চাদের সমস্যা। সেটাই, কিন্তু অটিজমের ব্যাপারটা সে শুনছে ঠিকই, কিন্তু সে রেসপন্স করে না। বাবা মাকে অনেক সময় বাবা মা সেইভাবে ডাকছে না, সে হয়তো হাত করে না আর কি, বাড়ির সাথে কমিউনিকেট করে না, যেটাকে আমরা বলি যে
মানে কমিউনিকেশন প্রবলেম হয়। আবার অনেক সময় কিছু কিছু বাচ্চা আছে হচ্ছে অনেক বেশি হচ্ছে রিয়াক্ট করে, তাকে যদি বুঝতে না পারি তাহলে সে অনেক বেশি হচ্ছে ভায়োলেন্ট বিহেভিয়ার করে। ভায়োলেন্ট হয়। অনেক ধরনেরই আছে, কিন্তু এই জিনিসগুলো হচ্ছে খুব মানে লক্ষণীয় যে সাধারণত হচ্ছে আমরা একটা শিশুর স্বাভাবিক হচ্ছে সে তার কোন একটা জায়গায় গেলে সে তার বন্ধুদের সাথে একটু খেলবে, কিন্তু এই অটিজম যাদের তারা একটু একা একা থাকতে পছন্দ করে, একটু আলাদা থাকতে পছন্দ করে, চুপচাপ নিজের মতো খেলে। এমনকি তার ভাই বোন কেউ থাকলে তাদের সাথেও খেলে না, সে নিজের মতো একটা জগৎ, নিজের মতো একটা আলাদা জগৎ, আইসোলেটেড একটা জগৎ তৈরি করে নেয়, যেটা দেখে আমরা কিন্তু মানে চিন্তা করি যে মেবি তার থাকতে পারে। এগুলো এটা কি হচ্ছে আগে প্রাথমিকভাবে আগে বাংলাদেশে কি বোঝা যায়? বাংলাদেশে কি সেই টেস্টটা হয় যে বাচ্চা অটিজম আছে কিনা এটা এটা কি আসলে হচ্ছে, এটা মূলত বোঝা যায় হচ্ছে এটার জন্য হচ্ছে মানে কোনো ল্যাবরেটরি টেস্ট কিন্তু না, এটা হচ্ছে তার লক্ষণগুলো হচ্ছে মেইনলি হচ্ছে ক্লিনিক্যাল, তার আচার আচরণ এগুলো দেখেই কিন্তু বোঝার বিষয়। এটা নিয়ে কিন্তু অনেক সচেতনতা মানে সচেতনমূলক অনেক প্রচারণা কিন্তু আছে এখন। আমি জানতে এবং চাচ্ছি, ধরো প্রেগনেন্ট মহিলা যার বাচ্চা যে কনসিভ করেছেন, বিদেশে আমি জানি যে টেস্টটা হয় অটিজম আছে কিনা বা কিছু হচ্ছে কিনা বাচ্চাটার মধ্যে। বাংলাদেশে কি এই ধরনের কোনো টেস্ট হয় প্রেগনেন্ট না, থাকা এই অবস্থায়? ধরনের কোনো টেস্ট না, প্রেগনেন্ট থাকা অবস্থায় অটিজম বোঝার মতো কোনো টেস্ট আসলে হচ্ছে না। আচ্ছা। তা আরেকটা যে হাইপোথাইরয়েড, থাইরয়েড থেকেও বোধহয় অনেক বাচ্চার বুদ্ধি হ্যাঁ, প্রতিবন্ধী। হাইপোথাইরয়েড আরেকটা জিনিস যেটা কিনা হচ্ছে হাইপোথাইরয়েডিজম, ব্যাপারটা হচ্ছে হাইপোথাইরয়েডিজমে মানুষ প্রতিবন্ধী হতে পারে, যেটা কিন্তু আমরা যদি সময় মতো যদি আমরা ডায়াগনোসিস করি তাহলে এটা এই শিশুটা একদম স্বাভাবিক শিশু হতে পারে। এটা খুব মানে আইডেন্টিফাই করার জন্য এবং এটা মাথায় রাখার জন্য খুব জরুরি একটা জিনিস, যে আমরা যদি শিশুটিকে এবং অনেকখানি স্ক্রিনিং, যেটা আমরা বলি যে জাস্ট যে বাচ্চা নবজাতক শিশু জন্মগ্রহণ করছে তখনই কি তার কোনো সিমটম বোঝা যায় না, কিন্তু এই জিনিসটা হচ্ছে যত দেরি হয়ে যায় ট্রিটমেন্ট শুরু করতে তত তার কিন্তু স্বাভাবিক গ্রোথের দিকে সে কিন্তু পিছিয়ে যাবে। সুতরাং যত তাড়াতাড়ি তাকে ডায়াগনোসিস করা যায় এবং যত তাড়াতাড়ি তার চিকিৎসা শুরু করব, সেক্ষেত্রে তার একদম পরিপূর্ণ স্বাভাবিক মানুষের মতো তার বৃদ্ধি হবে। যার জন্য হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রেই হচ্ছে জাস্ট আফটার বার্থ, যেটা জন্মের 6 থেকে হচ্ছে 14 দিনের পরে আমরা একটা হচ্ছে রক্তের পরীক্ষা করে আমরা বুঝতে পারি যে শিশুটার জন্মগত কোনো হাইপোথাইরয়েডিজম আছে কিনা, এবং যেটার চিকিৎসা করলে শিশুটা হচ্ছে স্বাভাবিক বৃদ্ধি, বুদ্ধি বিকাশ, তাহলে প্রতিবন্ধী হওয়াটাকে আমরা কিন্তু প্রিভেন্ট করতে পারি। না, এটা আমি আমার আমার নিজের হাইপোথাইরয়েড আছে, সো আমার আমার যখন বাচ্চা হাইপোথাইরয়েডের হলো। ব্যাপারে আমি এটা বলি, সার্জিক্যাল রিলেটেড আর কি, যে আমি বলছি যে আচ্ছা। 24 ঘন্টার মধ্যে যে 85% বাচ্চা পায়খানা করে। আমরা কিন্তু এটাও পাই যে হাইপোথাইরয়েডের জন্য কিন্তু অনেক বাচ্চা ডিলে পায়খানা মানে তার বাউল মুভমেন্ট হয়। যে যখন আমরা একটা বাচ্চা পায়খানা করতেছে না 3-4 দিন হয়ে গেছে, তখন কিন্তু আমরা রুটিন আবার ওই যে যেটা সুমি বললো, ডাক্তার সুমি বললো যে যে আমরা চেক করি যে তার হাইপোথাইরয়েডিজম আছে কিনা। হ্যাঁ, এটা দেখা যায় যে বেশ কিছু বাচ্চা যে থাইরয়েড হরমোন কম হওয়ার কারণে পায়খানাটা কিন্তু ঠিক মতো হচ্ছে না। আমাদের ট্রিটমেন্ট তখন যদি আমরা শুরু করে দিই তখনও কিন্তু এই যে কনস্টিপেশন এরিয়াটা চলে ঠিক হয়ে যায়। আচ্ছা। হাইপোথাইরয়েডিজমের ব্যাপারে আরেকটু বলতে চাই আমি, যে মানে প্রত্যেকটা মার কিন্তু হচ্ছে ডিউরিং প্রেগনেন্সি মানে প্রেগনেন্সির সময় কিন্তু একটা স্ক্রিনিং হয়, এবং যদি কোনো আমরা এই জিনিসটার জন্য আমরা স্ক্রিনিংটা যেন ভুল না করি, এবং এই স্ক্রিনিং এ যদি আমরা জানি, যখন আমরা জানি যে এই মার হচ্ছে হাইপোথাইরয়েডিজম আছে, সেক্ষেত্রে বাচ্চার থাকার একটা সম্ভাবনা থাকে কিন্তু। সুতরাং সেই বাচ্চাকে আমরা কিন্তু এছাড়াও হচ্ছে মানে সেই বাচ্চাকে আমরা অবশ্যই একটা থাইরয়েড স্ক্রিনিং করাই, যে তার মানে পরবর্তীতে 14 দিন বয়সে, নবজাতকের 14 দিন বয়সে বা যখনই আমরা পাই তখন কিন্তু তাকে আমরা একটা করাই নিই। এছাড়া হচ্ছে প্রত্যেক নবজাতকের উচিত, আমরা অনেক সময় বলি তারা করতে চায় না, বলে যে আমার শিশু তো স্বাভাবিক আছে, আসলে হচ্ছে মানে একদম নবজাতক শিশুর কিন্তু হাইপোথাইরয়েড, এই যে রবি যেটা বললো যে একটা লক্ষণ দেখে বোঝা যায় যে হয়তো পায়খানাটা সাধারণত নবজাতক শিশু 24 ঘন্টার মধ্যে পায়খানা করে, সেক্ষেত্রে হয়তো সে 24 ঘন্টায় না করে 48 ঘন্টায় মানে একটু পরে করলো। এটা তো আমরা খুব বেশি খেয়াল করি না, অনেকেই বলতে পারে না, অনেক মানে প্যারেন্টস কে জিজ্ঞেস করলে বা তাদের কেয়ার গিভার কে জিজ্ঞেস করলে কিন্তু বলতে পারে না, বলে এটা তো মনে নাই। আসলে জিনিসটা আমরা খেয়াল করি না। নবজাতক সময়ে বাচ্চাদের হাইপোথাইরয়েডিজমের লক্ষণ খুবই সামান্য, কিছুই থাকে না, এই যে শুধু এটাই থাকতে পারে, অথবা মাঝে মাঝে থাকতে পারে যে শ্বাসের সাথে একটু শব্দ হচ্ছে, সেটা এমন কিছু না, বুকের দুধ খেতে একটু সমস্যা হচ্ছে, সেটাও হয়তো খেয়াল করে না, কারণ খুব মেজর সমস্যা কিন্তু হয় না। কিন্তু যত সে বড় হতে থাকে তত কিন্তু তার হচ্ছে মুখের ফেসিয়াল মানে মুখের চেহারার পরিবর্তন আসতে থাকে, জিহ্বাটা বড় হতে থাকে, একটু বোকা বোকা দৃষ্টি হতে থাকে, তার নড়াচড়া কম হতে থাকে, বুদ্ধিবৃত্তি কমতে থাকে। সেজন্যই হচ্ছে আমরা যাতে হচ্ছে প্রাথমিক অবস্থায় আমরা যেন এটা মানে
লক্ষ্য করি, মানে একটু খেয়াল সমাধান রাখি। করতে পারবো আমরা যদি একটু খেয়াল থাকি এবং সচেতন হই। সেটাই। ওই যেটা আমি বলছিলাম যে আমার হাইপোথাইরয়েড আছে, সো আমার যখন ছিল প্রেগনেন্সিতে আমি প্রতি মাসে টেস্ট করতাম থাইরয়েড টেস্টটা, যে করে ওষুধের ডোজটা ঠিক করতাম, এবং বাচ্চা হওয়ার একদম সাথে সাথে 7 দিনের মাথায় একবার, 14 দিনের মাথায় একবার, একদম আর তাই। আবার বোধহয় পরে আরো করানো হয়েছে কয়েকবার, কিন্তু ওদের আল্লাহর রহমতে সবসময় নেগেটিভ এসেছে। তো মারা যদি মাশাআল্লাহ। সচেতন থাকে তাহলে আমার মনে হয় যে এটা আসলে সমাধান করা যায় না এটা হাইপোথাইরয়েডটা। সমাধান করা যায়। এটা হচ্ছে আমরা যেটা বলি যে প্রতিবন্ধী অনেক কারণেই হয়, কিছু কিছু প্রতিবন্ধী যেমন জন্মের পরে শ্বাসকষ্টের জন্য যদি হয় সেক্ষেত্রে প্রতিবন্ধী আমরা প্রিভেন্ট করতে পারি না, কিন্তু এই থাইরয়েড হাইপোথাইরয়েডের জন্য যে এটা প্রতিবন্ধী হয় সেটাকে কিন্তু আমরা সহজেই, আমরা যদি সচেতন থাকি তাহলে আমরা একদম একটা স্বাভাবিক মানুষ হিসেবে গড়ে তুলতে পারি তাকে। সুতরাং এই আচ্ছা, জিনিসটা আমাদের যেন আমরা মিস না করি, যেটা আমরা প্রিভেন্টেবল। যারা যারা শুনছে আজকে, আমি মনে করবো যে তাদের জন্য এটা খুবই একটা উপকারী ব্যাপার হলো, জানতে পারলো। আরেকজন বন্ধু প্রশ্ন করেছে, মায়ের হেপাটাইটিস বি থাকলে নবজাতকের জন্য কি কি করণীয়, আর বাচ্চাদের রক্তের কি কি রোগ হতে পারে। অনেক প্রশ্ন আসছে আসলে। আহ এটা তোমার কাছেই যাচ্ছি, সুবি বলো। মায়ের যদি হেপাটাইটিস বি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে হচ্ছে করণীয় হচ্ছে, প্রথমেই হচ্ছে হেপাটাইটিস বি থাকলে সাধারণত হচ্ছে নর্মাল ডেলিভারি হয়, নর্মাল ডেলিভারি হলে সাথে সাথে শিশুকে আমরা হচ্ছে মুছে নিই। আরেকটা হচ্ছে হেপাটাইটিস বি যদি মার হয় সেক্ষেত্রে বাচ্চার ক্ষেত্রেও, বাচ্চার কিন্তু সেটা ট্রান্সমিট করে, সেজন্য হচ্ছে মানে বাচ্চার সেটা পাস করে, সেজন্য হচ্ছে বাচ্চাকে জন্মের পরপরই আমরা হচ্ছে 2টা ইনজেকশন দিই। এবং বাচ্চার মানে মায়ের বুকের দুধ দিয়ে কিন্তু হেপাটাইটিস বি পাস করে, সেজন্য আচ্ছা, দুইটা মানে বুকের দুধ খাওয়ানোর আগেই সেই 2টা ইনজেকশন আমরা দিয়ে নিই। সেই যেটা ইনজেকশন অবশ্যই 72 ঘন্টার মধ্যে দিতে হবে, 72 ঘন্টার মধ্যে দিয়ে, এবং হচ্ছে আমরা 24 ঘন্টার মধ্যে কি আমরা হচ্ছে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, শিশু জন্মের সাথে সাথে আমরা সেটা তার আগেই মাকে বলে দিই, মানে পার্টিকে মানে বলে দেওয়া হয় যে মার যেহেতু এরকম হেপাটাইটিস বি আছে, সুতরাং আপনারা এই 2টা ইনজেকশন রেডি থাকবেন। বাচ্চা শিশু জন্মের সাথে সাথে আমরা সেই 2টা ইনজেকশন দিয়ে দিই, এবং তারপরে হচ্ছে আমরা ব্রেস্ট ফিডিং শুরু করে দিই। আরেকটা জিনিস বলবো, যে যেই মাদের হচ্ছে হেপাটাইটিস বি পজিটিভ আছে তারা অবশ্যই শিশুকে শুধুমাত্র বুকের দুধ খাওয়াবেন, অন্য কোনো দুধ মিক্স করে খাওয়াতে যাবেন না। সেক্ষেত্রে কিন্তু শিশুর হেপাটাইটিস বি ট্রান্সমিশনের চান্সটা বেড়ে যাবে। আচ্ছা। অবশ্যই অবশ্যই শুধুমাত্র বুকের দুধ। এটা তো অনেক প্রশ্ন আসছে আসলে। আরেকজন বন্ধু প্রশ্ন করেছে, যদি ডায়াবেটিক মাদার হয় তাহলে ডেলিভারির সময় কি করতে হবে, মার যদি ডায়াবেটিস থাকে। মার যদি সঠিক ডায়াবেটিস তোমার থাকে কাছে রয়েছে। সেক্ষেত্রে মার ডায়াবেটিস থাকলে আসলে যেটা হয় যে আমরা জানি যে মার ডায়াবেটিস মানে হচ্ছে গ্লুকোজ বেশি, সুতরাং সবাই প্রশ্ন করে যে বাচ্চারও কি ডায়াবেটিস আছে। মার যদি ডায়াবেটিস হয় সেক্ষেত্রে বাচ্চার কিন্তু ডায়াবেটিস হবে না, বাচ্চার যেটা হয় বাচ্চার কিন্তু গ্লুকোজ কমে যায়। সুতরাং বাচ্চার ভালো হচ্ছে হয়েছে আপনার কাছে। একদম মানে উল্টাটা হয় আর কি, বাচ্চার সেক্ষেত্রে গ্লুকোজ কমে যায়, এবং অনেক বেশি কমে যাওয়ার, যদি মায়ের যদি ডায়াবেটিসটা কন্ট্রোল না থাকে সেক্ষেত্রে বাচ্চার অনেক ধরনের প্রাথমিক যেটা সমস্যা সেটা হচ্ছে গ্লুকোজ কমে যাওয়ার সম্ভাবনা থাকে। গ্লুকোজ কমে যাওয়াটা কিন্তু আমরা কখনোই ভালোভাবে নেই না, আমরা চাই যে বাচ্চা সবসময় হচ্ছে স্বাভাবিক গ্লুকোজে থাকবে। সুতরাং সেক্ষেত্রে হচ্ছে বাচ্চাকে খাওয়ার ব্যাপারটা অনেক বেশি খেয়াল দেই আমরা। আমরা যেটা বলি যে ডায়াবেটিক মা যদি হয় তাহলে হচ্ছে বাচ্চাকে ঘন ঘন বুকের দুধ খাওয়ানো, যাতে কোনোভাবেই গ্লুকোজ লেভেলটা কমে না যায়। এবং বাচ্চার গ্লুকোজটা আমরা দেখি, যদি কখনো আমাদের গ্লুকোজ বেশি কম মনে হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আমরা বাচ্চাকে স্যালাইন দেওয়া শুরু করে দিই, কিন্তু আচ্ছা, আমরা আমি কোনো। এবার রুবির কাছে যেতে চাই। রুবি অনেকক্ষণ আচ্ছা, আরাম বাচ্চাদের করে ডায়াবেটিক থাকো। বাচ্চাটা বড় থাকে, এই জন্য তাদের খাওয়ার ডিমান্ডটাও বেশি থাকে। হ্যাঁ, আচ্ছা, বলো শুনি। না তোমাকে আমি বলেছিলাম যে হার্নিয়া, হাইড্রোসিল অনেক আচ্ছা, বাচ্চারই হয় না জন্ম সময়, তারপরে পরিপাকতন্ত্র, লিভার, এগুলো নানা রকম জন্মগত ত্রুটি থাকে বাচ্চাদের। তো তুমি এই সবগুলো নিয়ে একটু যদি বলো। আচ্ছা, আমি হার্নিয়া হাইড্রোসিল সম্বন্ধে বলি। যখন আমার কাছে রোগীরা আসে সেই হিসাবে কি বলি, যখন কি হয় যে বলে যে তার স্করটাম ওখানে ফুলা অথবা কুচকিতে ফুলা, হ্যাঁ, আগে ছিল না, অথবা জন্ম থেকেও থাকতে পারে, অথবা কিছুদিন পরে তৈরি হতে পারে। তো সেখানে আমি আগে প্রথমে বাচ্চাদের মা বাবাকে আমি বুঝাই যে জিনিসটা কি। তো এভাবে আমি অডিয়েন্স জন্য এটাই বলতেছি যে আমরা ছেলেরা যখন মায়েদের পেটে থাকি তখন আমাদের টেস্টিস গুলো থাকে হলো আমাদের পেটের ভিতরে থাকে, এবং জন্মের সময় যত ঘনায় আসে তখন হলো কি দুই সাইডে কুচকির ওই সাইডে ওই দিক দিয়ে 2টা নালী থাকে, ওই নালীর ভিতর দিয়ে সহজভাবে যদি বলি যে আমাদের যে স্করটামের থলির মধ্যে চলে আসে বিচিগুলো, এবং স্বাভাবিকভাবে এই নালীগুলো বন্ধ হয়ে যাওয়ার কথা। যদি কোনো কারণে বন্ধ না হয় এবং এই এই নালীটা চ্যানেলটা যদি একটু চওড়া থাকে
তখন কি হয় যে ইন্টেস্টাইনটা এই নাড়ির ভিতরে ঢুকে যায়, আবার চলে আসে, আবার ঢুকে যায়। এইটা হলো এটাকে বলে হার্নিয়া। আর যদি না ক্যানেলটা ঠিক মতো ক্যানেলটা এখনো বন্ধ হয় নাই কিন্তু খুব চিকন অবস্থায় আছে, তখন কি হয় যে আমাদের পেটের মধ্যে, বাচ্চার পেটের মধ্যে যে নাড়িগুলা মুভমেন্টের জন্য যে স্বাভাবিকভাবে যে ফ্লুইড গুলো থাকে, ওই ফ্লুইড গুলা ওই চিকন নালী দিয়ে স্কটামের থলির মধ্যে চলে আসে, তখন সেটা হয় হাইড্রোসিল। এটা বোঝার ডাক্তাররা বুঝতে পারবে, আমরা তারপরেও বলি যে নাড়ি যদি স্কটামের ভিতরে ঢুকে যায় তখন এটার ফিলিংসটা অন্যরকম থাকে, যেমন হয় যে কিছু না মানে ইয়ার মতো, কি বলে, ক্রিমির মতো মনে হয়, হয়তো কিছু একটা ফিলিংস আর কি, এরকম শব্দ হয়। আর যদি হাইড্রোসিল হয় সেটা পানির মতো একটা হাইড্রোসিলের, ওইটার জন্য ট্রিটমেন্ট যেটা হলো যে হার্নিয়ার কিন্তু কোনো মেডিকেল ট্রিটমেন্ট নাই, এটাকে অবশ্যই অ্যাজ আর্লি অ্যাজ পসিবল এটা সার্জারি করতে হবে। কি কেন সার্জারি করতে হবে? যে ওই যে নাড়িটা ভিতরে বলছি যে ওই ক্যানেল দিয়ে ভিতরে ঢুকতেছে বাইরে হইতেছে, ভিতরে ঢুকতেছে বাইরে হইতেছে, এটার কোনো একটা সময় কি করে যে হঠাৎ যদি আটকায় যায় তখন এই নাড়ি কিন্তু যে পচন, রক্ত চলাচল বন্ধ হয়ে যাবে, পচন ধরবে। তখন কি হবে যে এই শুধু হার্নিয়ার সিম্পল একটা অপারেশন, আমরা বেশিরভাগ সময় এটা মানে দিনেরটা দিনেই করে বাসায় পাঠাই দিই, সেটাতে কিন্তু তখন ওই সিম্পল অপারেশন থাকবে না, তার আরো বড় অপারেশন করে যে অংশকে পচে গেছে সেটা কেটে তাকে আবার নতুন করে জোড়া লাগাইতে হবে। শুধু এইটুক না, যখন অনেক সময় থাকে তখন কি হয় যে বিচির যে রক্ত চলাচল টেস্টিসের, সেই রক্ত চলাচলের উপরে ওই নাড়িটা প্রেসার দেয়। আমরা এরকম পাইছি অনেকটা যে অবস্ট্রাক্টেড হার্নিয়া, স্ট্র্যাঙ্গুলেটেড হার্নিয়া বলি, যে ওই সময় কি করে যে বিচি রক্ত চলাচলের উপরে ব্লাড সাপ্লাই প্রেসার দেয়, দেখা যায় যে বিচিটাও পচে গেছে। তার মানে একটা ভয়ঙ্কর জিনিস। তার মানে এই যখন হার্নিয়া পেশেন্ট আমরা পাবো তখন কি করব যে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমরা টেস্ট করায় এটা অপারেশন করে ফেলতে হবে। আর হাইড্রোসিলের ক্ষেত্রে সে যেটা হয়েছে যে হাইড্রোসিলটা আমরা বলি যে 2 বছর পর্যন্ত আমরা ওয়েট করতে পারি, 2 বছরের মধ্যে মিলাই যায়, এটা অপারেশন লাগে না। আচ্ছা, এটার সাথে হার্নিয়া হাইড্রোসিল যখন বললাম, এটার সাথে আমি বলে ফেলি যে বাচ্চাদের অনেক সময় পুরুষ বাচ্চাদের কিন্তু টেস্টিসগুলা জন্মের পরে 9 মাসের পরে নেমে যায়, স্বভাবতই 2টা ইয়াতে থাকে। এটা অনেক জায়গায় অনেক বাবা মা এমনকি ডাক্তাররাও খেয়াল করে না যে 2টা টেস্টিস তার স্কটামের মধ্যে আছে কিনা। যদি না থাকে তাইলে কিন্তু আমাদের মাথার মধ্যে রাখতে হবে এটা নামার সময় হলো জন্মের প্রথম 3 মাস। এটা খুবই ইম্পর্টেন্ট, আমি বলতেছি 3 মাসের পরে এই বিচি কখনো নিচে নামবে না, আমাদেরকে অবশ্যই সার্জারি করতে হবে। এটা কোথায় আছে, কুচকির মধ্যে আছে না পেটে আছে, এটা বের করে আমাদের সার্জারি করতে হবে। সার্জারি টাইম হলো 6 মাস থেকে 1 বছরের মধ্যে। যদি আমরা না করি তাইলে টেস্টিসের 2টা ফাংশন, এক হলো যে তার এখানে যে আমরা যে ছেলে পুরুষ মানুষ এই একটা, আরেকটা হলো যে আমরা যে ভবিষ্যতে বাবা হব। টেস্টিস যখন 1 বছরের মধ্যে আমরা জায়গায় না নামাই তখন কি হবে যে বডি টেম্পারেচারের মধ্যে এটার কার্যক্ষমতা আস্তে আস্তে কমে যায়। তবে এটা আমাদের আগে এটা ভালো মতন দেখতে হবে কোথায় টেস্টিসটা আছে, এটা ঠিক মতো নামাইতে হবে। আরেকটা, আচ্ছা, এটার সাথে কি থার্ড জেন্ডার এই কোনো কিছু সম্পর্ক আছে? আচ্ছা, থার্ড জেন্ডারের সম্পর্ক আছে। এটা থার্ড জেন্ডারের আমরা তো এটা যদি এখন আমরা আসলে ওই ইয়াটা বলি না আর কি, যে হারমোপোডাইজম এগুলো বলি না, আমরা বলি ডিসঅর্ডার অফ সেক্সুয়াল ডিফারেন্সিয়েশন, যেটা ছেলে না মেয়ে এটা আমরা বোঝার অনেক সময় জন্মের পরই বোঝা যায় না। তো এগুলার অনেক ভাস্ট ব্যাপার। তবে আমি শুধু এটা বলতে চাই যে আমরা নিজেরাও অনেক সার্জারি করছি এবং এই পেশেন্ট, আমরা এই ধরনের পেশেন্টকে কিন্তু একটা নর্মাল লাইফ দিয়ে দেওয়া সম্ভব। আচ্ছা, অতএব যে আমরা এখন যে রাস্তাঘাটে যেসব মানে আনফরচুনেট লোকজন দেখি, যে আমরা রাস্তা যাওয়ার সময় এই লাইফটা থেকে ওদের কিন্তু বের করে নিয়ে আসার আর চিকিৎসা এখন বাংলাদেশে হয়। হ্যাঁ, আমরা যেন ডাক্তারের সাথে যোগাযোগ করে এগুলো করে, এটা লজ্জার কিছু নাই। এটা ট্রিটমেন্ট করলে সে হয় ছেলে হবে আর নাইলে মেয়ে হবে। এটা কি কতদিন পর্যন্ত করতে পারে? ধরো এটা কি বাচ্চা অবস্থাতেই করতে হবে না বড় হয়ে করা যাবে? এটা প্রথম থেকেই আমাদের ট্রিটমেন্টে চলে আসতে হবে। এটা হলো শুধু সার্জন না, শিশু সার্জন না, এটার সাথে শিশু মেডিসিন আছে, শিশু এন্ডোক্রাইনোলজিস্ট আছে, বায়োকেমিস্ট আছে, তারপর সোশ্যাল ওয়ার্কার আছে, এগুলো অনেক ডিসিপ্লিনারি ব্যাপারটা আছে আর কি। তবে আজকে আমরা এটা নিয়ে আর আলোচনা করতে চাই না।
কিন্তু তুমি সংক্ষেপে, আমাদের সময় আসলে একদম কম, 11টা বেজে যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, আসলে তো শুরুতে ভাবছিলাম যে এক ঘন্টা কিভাবে পার করবো, এখন মনে হচ্ছে আরো হইলে ভালো হতো আর কি। না, তোমার কাছে আমি ছোট্ট একটা প্রশ্ন করতে চাই যে ধরো যে মুসলমানিটা বাচ্চাদের কত বয়সে আসলে করা ভালো, বা কখন করলে ভালো হয়? একটা বাচ্চা যখন বাচ্চার মা বাবা আসে, এইটা আসলে আমরা আগে মুসলমানদের জন্য এটা সুন্নত। আর হাইজিন জন্য কেন, আর হাইজিনের জন্য এটা অবশ্যই করে ফেলা ভালো আর কি। আমি পেশেন্ট একটা যখন আসে বাচ্চা আর্লি এজে আসে, আমি প্রেফার করি হলো যখন বাচ্চা বলে যে আমি শীষ করব, অথবা সে প্যাম্পার্স ছেড়ে দেয়। কেন বলি, আমি বলি যে আল্লাহ তাআলা কিন্তু আমাদের বডির এমন কোন, আমাদের বডি কেন পুরো পৃথিবীর পুরো মানে ইউনিভার্সের এমন কোনো জিনিস বানায় নাই যেটা তার কোনো কাজে লাগে নাই। আমি বলি যে এই যে চামড়াটা, এটা চামড়াটা নির্দিষ্ট সময় পর্যন্ত তার গ্ল্যান্স পেনিসকে একটা প্রোটেকশন দিবে, এরপরে বলতেছে এটা কেটে ফেলো, দিয়ে দিছে আল্লাহ তাআলা, এটা কেটে ফেলো। এটা আর্লি এজে আমি মুসলমানি করি না এই জন্য যে এইটার অনেক সময় দেখা যায় গ্ল্যান্সের প্রোটেকশন ঠিক মতো দিতেছে না, ওইখানে ইনফেকশন হইতেছে, সেন্সিটিভিটি কমে যাইতেছে, যেটা যে এখান দিয়ে পেশাব বাইর হয় ছিদ্রটা, ওইটা ছিদ্র অনেক সময় ছোট ছোট হয়ে যেতেছে। সেই জন্য আমি প্রেফার করি সাধারণত 3 বছর প্লাস যখন প্যাম্পাসটা ছেড়ে দেয়, ওইটা প্রেফার করি আর কি। অনেকে আর্লি এজে করে, কিন্তু আমি সেটা বলি যে না, আরো পরে যায়, সমস্যা দেখা যায় আর্লি এজে, এটা সমাধানও আছে, মুসলমানি না করেও সমাধান আছে। অনেক ধন্যবাদ রবি। আসলে সময় আমাদের এত কম, মানে দুজনের সাথে কথা বলতে বলতে সময় কোথা দিয়ে চলে গেল, মানে আমাদের হাতে একদমই সময় নেই। তো আমি আসলে আহ, সুমির হ্যালো। কাছে যেতে চাই যে সুমি, তুমি কি কিছু বলতে চাও? আমাদের যে বন্ধুরা এতক্ষণ আমাদের সাথে ছিল, কথা শুনছিল, আর অনেক প্রশ্ন আছে। আমি বলবো স্বাস্থ্যসেবা ফোরাম থেকে তোমাদের যে প্রশ্নগুলো পাঠিয়ে দিতে, তোমরা আমাদের বন্ধুদের উত্তরগুলো দিয়ে দিতে। আর ধন্যবাদ কিছু যদি সুমি। বলতে চাও। আসলে হচ্ছে মানে সময়টা অনেক দ্রুতই চলে গেল মনে হচ্ছে। প্রথমে ভাবছিলাম কিভাবে যাবে, এখন মনে হচ্ছে অনেক কিছুই তো বলা হলো না, অনেক কিছুই বলা ছিল। এখন যেটা আমি নবজাতক বিশেষজ্ঞ, সুতরাং আমার একটা মানে কথা থাকবে যে নবজাতকের কিছু বিপদ চিহ্ন আছে, যেগুলো চিহ্ন দেখলে আমরা যেন সবাই বুঝতে পারি যে নবজাতককে হাসপাতালে নিতে হবে। একটা হচ্ছে শ্বাসকষ্ট হতে পারে নবজাতকের, নবজাতক নীল হয়ে যেতে পারে, নবজাতক যদি হাত পা ঠান্ডা মনে হয়, অনেক বেশি ঠান্ডা, সারা শরীর ঠান্ডা হয়ে গেছে, নবজাতকের যদি জ্বর আসে, নবজাতকের যদি জন্ডিস, এবং সেই জন্ডিস যদি আমরা দেখি হাতের তালু পায়ের তালু, তাহলে হাতের তালু পায়ের তালু পর্যন্ত আছে, তাহলে সেটা অবশ্যই মারাত্মক। এবং যে কোনো নবজাতকের ওজন যদি 200 গ্রামের 2000 গ্রামের নিচে থাকে, তাহলে অনেক সময় সেই 2000 গ্রামের নিচে শিশুকে মনে হতে পারে যে সে ঠিক মতো খেতে পারছে, তাহলে কেন আমি নিয়ে যাব, কিন্তু তবুও তাকে হচ্ছে অবশ্যই চিকিৎসকের কাছে নিয়ে যাবেন। তার কিছু চেক আপের প্রয়োজন আছে, এখানে অনেক কিছু দেখার বিষয় থাকে, সুতরাং অবশ্যই তাকে নেবেন। আর করোনার সময় শিশুদেরও করোনা হয়, শিশুদের করোনাটা অবশ্যই হয় হচ্ছে বড়দের কাছ থেকে। সুতরাং বড়রা যখন বাহির থেকে ঘরে আসবেন, এসেই সাথে সাথে কোনো শিশুর সংস্পর্শে যাবেন না। তার আগে নিজেকে হচ্ছে পরিষ্কার করবেন, নিজের হাত ধুবেন, নিজের সমস্ত শরীরকে আপনি জীবাণুমুক্ত করে তারপরে শিশুর কাছে যাবেন, যাতে শিশুর কাছে স্প্রেড না করে এবং শিশু পরবর্তীতে বয়োবৃদ্ধর কাছে স্প্রেড করতে না পারে। সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবেন যাতে আমরা করোনাকে প্রতিহত করতে পারি, মেনে চলতে পারি। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ অনেক সবার ধন্যবাদ। জন্য সুস্বাস্থ্য কামনা। অনেক ধন্যবাদ সুমি, তুমি খুব সুন্দর করে গুছিয়ে বললে। এখন আমি রবির কাছে যেতে চাই। রবি, যদি তুমি কিছু বলতে চাও আমাদের বন্ধুদের জন্য। আচ্ছা, আমি যেটা বলতে চাই যে যে আমাদের বাচ্চাদের স্বাস্থ্যটা সবার আগে আর কি। যে একটা বাচ্চা, একটা ফ্যামিলির মধ্যে যে মানে মা বাবা আছে, দাদা দাদি আছে, নানা নানি আছে, এবং এটা একটা বাচ্চা, বাচ্চাটার স্বাস্থ্যটা আমাদেরকে সবার আগে এটা ইম্পর্টেন্স দিতে হবে। হ্যাঁ, যে আমরা অনেক সময় দেখি যে যে বিশেষ করে গ্রাম বাংলার মধ্যে যে বাচ্চাকে অবহেলা করি, ওদেরকে, ওরা যখন অসুস্থ হয় আমরা ওদের দিকে কম নজর দিই, বাচ্চাদের দিকে কম নজর দিই, কিন্তু বাসার ফ্যামিলি মেম্বার যারা বড় আছে তাদের দিকে, বিশেষ করে সার্জারির ব্যাপারগুলো দেখা যায় যে একটা যখন সার্জারির ব্যাপার আছে, যখন বাচ্চা তো বলতে পারে না যে এই কষ্টটা হইতেছে, এটা যখন আর্লি ডাক্তারের কাছে যায়, এটা কিন্তু ট্রিটমেন্টটা অনেক সহজ হয়ে যায়। এবং সবচেয়ে বড় কথা চিন্তা করতে হবে, যখন আমরা এই যে কোনো একটা জন্মগত ত্রুটিকে অন্য কিছু নিয়ে আসলো, যে আমরা যদি আর্লি এইজে ট্রিটমেন্ট করি, সে কিন্তু সারা এই বাচ্চাটা 80 বছর বাঁচবে। এই 80 বছর লংজিভিটি কিন্তু বেড়ে যেতেছে, লাইফ স্ট্রেন্থ বেড়ে যেতেছে। কিন্তু ঠিকভাবে যদি ট্রিটমেন্ট না করি, সার্জারির দিকে না, অনেকে ভয় পায়
আমাদের দেশে এখন আসলে পেডিয়াট্রিক সার্জন অনেক এক্সপার্ট, বিশেষ করে যখন অপারেশনের কথা আসে, অজ্ঞানের ব্যাপার আসে, যে অ্যানেস্থেসিয়া দিবে কি দিবে না। হ্যাঁ, এগুলার কিন্তু এখন ভয়ের কোনো স্কোপ নাই, কারণ আমাদের পেডিয়াট্রিক সার্জারি ইমপ্রুভমেন্ট করার সাথে সাথে, শিশু মেডিসিন ইমপ্রুভমেন্ট করার সাথে সাথে আরো অনেক বেশি করছে। শিশু অ্যানেস্থেসিস কিন্তু অনেক বেশি ইমপ্রুভ করে গেছে। তো অতএব সার্জারিকে ভয় না পেয়ে, যেই সব জায়গায় সার্জারি লাগবে না, হ্যাঁ, যেই সব জায়গায় লাগে সেই সব জায়গায় সময় মতো আমরা সার্জারি করি, বাচ্চাটাকে আমরা যেন একটা নর্মাল লাইফে নিয়ে যাই, এটা যেন আমাদের সবার দিকে খেয়াল রাখতে হবে। সবাইকে ধন্যবাদ। অনেক ধন্যবাদ রবি। আর যারা আজকে এতক্ষণ আমাদের সাথে ছিলে এবং ফেসবুক লাইভে ছিলে অথবা পরে অনুষ্ঠানটি দেখবে, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। এভাবে আমাদের সাথে থেকো। আর তোমাদের যে কোনো প্রশ্ন থাকলে তোমরা আমাদেরকে লিখে জানাবে, আমাদের বন্ধু ডাক্তাররা তোমাদের সেটা সমাধান করে দিবে। যতটা সম্ভব আমরা চেষ্টা করি আমাদের বন্ধু ডাক্তারদের কাছ থেকে তোমাদের উত্তরগুলো জেনে তোমাদেরকে জানানোর। আজকে শেষ করছি, আবারও দেখা হবে সামনে। সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে। আল্লাহ হাফেজ। তাহলে